আচ্ছা, প্রথমে আসো, রেসপিরেশন বলতে আমরা নর্মালি কি বুঝে থাকি, ঠিক আছে? রেসপিরেশন বলতে আমরা মূলত কি বুঝে থাকি। এখন দেখো, আমি যদি নর্মালি বলি রেসপিরেশন অর্থ শ্বাস নেওয়া, আমি যদি নর্মালি বলি যে রেসপিরেশন অর্থ কী ভাইয়া, রেসপিরেশন অর্থ কি, আমরা যদি একটু সহজ বাংলায় বলি যে রেসপিরেশন অর্থ কি নেওয়া, শ্বাস নেওয়া, কি নেওয়া, শ্বাস নেওয়া, যদি আমি সহজ করে বলি, ঠিক আছে? আমরা প্রতিনিয়ত কি করি, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন কি করি, গ্রহণ করি। এই অক্সিজেন গ্রহণ করাকে আমরা বলি কি, রেসপিরেশন বা শ্বাস নেওয়া। আমরা মনের অজান্তে বায়ুমণ্ডল থেকে কি অক্সিজেন গ্রহণ করতেছি এবং ওই অক্সিজেনের সাহায্যে আমরা কি নিচ্ছি, শ্বাস নিচ্ছি। আমরা বুঝতেও পারি না যে কি আমরা কি নেই, অক্সিজেন নেই, এবং অক্সিজেনের উপস্থিতিতে কি হয়, আমাদের শ্বাস নেওয়াটা হয়। এখন দেখো, কিন্তু আমরা যখন ডিটেলস পড়ি তখন রেসপিরেশন মানে শ্বাস নেওয়া বুঝাই না বা শ্বসন বুঝাই না, তখন মূলত আমরা বলে থাকি রেসপিরেশন বলতে বুঝাই বহিঃশ্বসন অথবা অন্তঃশ্বসন। বহিঃশ্বসন অথবা কি অন্তঃশ্বসন। এখন বহিঃশ্বসন মানে কি, এই যে তুমি শ্বাস নিচ্ছ, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিচ্ছ, এই যে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নেওয়া বা শ্বাস নেওয়া, এটাকে বলা হয় রেসপিরেশন বা বহিঃশ্বসন। কিন্তু যখন একটা সেলের ভিতরে রেসপিরেশন ঘটে তখন তুমি এটাকে বহিঃশ্বসন বলবা না, তখন এটাকে বলবো অন্তঃশ্বসন, মানে কোষীয় শ্বসন। তো নর্মালি আমরা যা পড়ে থাকি সেটা হচ্ছে কি কোষীয় শ্বসন বা অন্তঃশ্বসন। কোষীয় শ্বসন বা কি অন্তঃশ্বসন, কোষীয় শ্বসন বা কি অন্তঃশ্বসন। এখন দেখো, নর্মালি কোষের ভিতরে কি হয়, অক্সিজেনের শোষণটাকে আমরা বলে থাকি কোষীয় শ্বসন। এখন আসো, এই যে শ্বসন একটা কি, একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার সাহায্যে যে আমাদের কোষের ভিতরে যে খাবার আছে মানে গ্লুকোজ, কোষের ভিতর যে খাবার মানে কি গ্লুকোজ C6H12O6, এই গ্লুকোজ অক্সিজেনের সাহায্যে কি করে, বিক্রিয়া করে, এবং অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে কি তৈরি করে, এটিপি, শক্তি তৈরি করে। এটা জানো যে কি গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে কি তৈরি হয়, যেমন এটা হচ্ছে কি C6H12O6, এটার সাহায্যে অক্সিজেন কি করে, বিক্রিয়া করে, ঠিক আছে? এবং বিক্রিয়া করে কি তৈরি করে, বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে কি 38টা এটিপি। এটা তোমরা জানো। মোট কথা, রেসপিরেশনটা কেন ঘটে, শক্তি তৈরির জন্য, এটিপি তৈরির জন্য। রেসপিরেশনটা কেন ঘটে, রেসপিরেশনটা ঘটে এটিপি তৈরির জন্য। এখানে আরও থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে, পানি থাকে, লিখলাম না আর কি। এখানে কি থাকে, আরও থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, পানি থাকে, ঠিক আছে? যেমন এটা 6, এটাও 6, এটাও 6। যাই হোক, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের শরীরে রেসপিরেশন কেন হয়, শক্তি তৈরির জন্য। আর ইন টার্মস অফ বায়োলজি, শক্তি বলতে আমরা বুঝি এটিপিকে। ইন টার্মস অফ বায়োলজি, শক্তি বলতে আমরা কি বুঝি, এটিপিকে। এটা তোমরা যারা নতুন কলেজে উঠছো তারা জানো, আর যারা তো এমনি ইন্টারে পড়ো, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, তারা তো অবশ্যই জানার কথা যে 9-10 পড়ছো, এখানেও কিন্তু ছিল যে কি 38টা এটিপি তৈরি হয়। এটিপিকে আমরা বলি কি বায়োলজিক্যাল এনার্জি বা বায়োলজিক্যাল কয়েন, ঠিক আছে? এটাকে আমরা কি বলি, বায়োলজিক্যাল এনার্জি। দ্যাট মিনস রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়াটা করার উদ্দেশ্য হচ্ছে শক্তি তৈরি করা। আচ্ছা, আমরা একটা কথা বলে থাকি কি, খাবার খাইলে আমরা শক্তি পাবো। আমরা একটা কথা কি বলি, আমার এই ক্লাসে কিন্তু অনেক বেসিক থাকবে, অনেক ডিটেলস থাকবে, ঠিক আছে? আমি একটা জিনিস বলি যে আমার এই ক্লাসটাতে বেসিক থাকবে, ডিটেলস থাকবে, অ্যাডভান্স লেভেলে পড়া থাকবে। তোমরা যারা আগে আমার ভিডিওগুলো দেখছো তারা নিশ্চয় দেখছো যে আমি যখন পড়াই তখন বেসিকটাও দিই এবং ডিটেলসও যায়, ইভেন কি ভালোভাবে টপিকটা বোঝার জন্য একটা অ্যাডভান্স লেভেলও কি করি, প্রয়োগ করি, যাতে ওই টপিকটা তোমরা বুঝে যাও। এখানেও থাকবে, মাত্র শুরু করছি, আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার সাথে তোমাকে থাকতে হবে। তাহলে দেখো, এই যে 38টা এটিপি তৈরি হয়, এই 38টা এটিপি তৈরির উদ্দেশ্যই হচ্ছে কি রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়া। এখন বলতে পারো যে ভাইয়া, আমরা জানি যে খাবার খাইলে আমরা কি পাই, শক্তি পাই। আমরা জানি
খাবার খাইলে কি পাই আমরা? শক্তি পাই। এখন কথা হচ্ছে খাবার খাইলে শক্তিটা কিভাবে পাই? খাবার না খাইলে কি শক্তি পাইতাম না? কথা হচ্ছে খাবার খাইলে শক্তি পাবো, তার মানে না খাইলে শক্তি পাবো না, ঠিক আছে না? তার মানে তোমাকে খাবার খাইতে হবে, খাইলেই তুমি শক্তি পাবা। এখন কথা হচ্ছে ভাইয়া আমি খাবার খাবো না, আমি শুধু অক্সিজেন গ্রহণ করবো, আমি তো বেঁচে থাকবো। ভাইয়া আমি খাবার খাবো না, আমি শুধু অক্সিজেন গ্রহণ করবো, বায়ুমণ্ডল থেকে আমি অক্সিজেন গ্রহণ করতেছি। কি খাবার না খাই কি বেঁচে থাকা যায়? সর্বোচ্চ 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন এভাবে বেঁচে থাকা যায়। তার মানে হচ্ছে শ্বসন প্রক্রিয়াটা হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে খাবার মানে গ্লুকোজ। তোমরা জানো আমাদের কোষ, আমরা যে খাবারগুলো খাই, আমাদের কোষ ওই জটিল খাবারগুলো গ্রহণ করতে পারে না, সিম্পলেস্ট খাবার গ্রহণ করতে পারে। গ্লুকোজ হচ্ছে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট, গ্লুকোজ হচ্ছে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট। এটা একটা কোষ কি করতে পারে? অ্যাবজর্ব করতে পারবে। একটা কোষ বা একটা সেল এটা অ্যাবজর্ব করতে পারবে। এখন তুমি পাউরুটি খাইছো, তুমি রুটি খাইছো, তুমি ভাত খাইছো, ভাতে আছে কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ, কনভার্ট হয়ে গ্লুকোজে কনভার্ট হবে। দেন আমাদের সেল ওই গ্লুকোজটা কি করবে? নিবে। রুটিতেও কার্বোহাইড্রেট আছে, ঠিক আছে না? পাউরুটিতেও কার্বোহাইড্রেট আছে। ভাতও খাও, আমরা তো বাঙালিরা কি খাই? বেশি ভাতই তো খাই। তো ভাতে আছে কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ, ঠিক আছে? এই গ্লুকোজটা আমাদের সেল গ্রহণ করবে এবং বায়ুমণ্ডল থেকে যে অক্সিজেনটা আসবে এটা কোথায় যাবে? সেলে যাবে। সেলে কার কাছে যাবে? গ্লুকোজের কাছে যাবে বিক্রিয়া করার জন্য। কিভাবে যায়? তোমরা পড়ছো প্রথমে অক্সিজেনটা আমাদের নাসারন্ধ্র দিয়ে এদিক দিয়ে যাইতে যাইতে একেবারে ফুসফুসে যায়। ফুসফুস থেকে মানে ফুসফুসে যে অ্যালভিওলাস আছে, অ্যালভিওলাসে যায় এবং অ্যালভিওলাসের সাথে কৈশিক জালিকার একটা সম্পর্ক আছে। এটা যদি অ্যালভিওলাস হয়, এখানে থাকবে ব্লাড ক্যাপিলারিস মানে কৈশিক জালিকা। এখন এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে ব্লাড, এখান থেকে এখানে ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন ব্লাডে আসবে। ব্লাডে আছে হিমোগ্লোবিন, ব্লাডে আছে কি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে অক্সি হিমোগ্লোবিন। এবার এটা তো রক্ত, তাই না? এটা কোথায় আছে? রক্তে আছে, ব্লাডে আছে। এখন ব্লাড তো সেলের পাশ দিয়ে যাবে। এটা যদি একটা সেল হয়, এটা হচ্ছে ব্লাড ক্যাপিলারিস বা শিরা বা ধমনী, যেটাই হোক, ধমনী ধরো। তাহলে এখন এখানে আছে অক্সি হিমোগ্লোবিন। তো এখান দিয়ে রক্তটা যাওয়ার সময় অক্সি হিমোগ্লোবিনটা ভেঙে যাবে। অক্সি হিমোগ্লোবিনটা ভেঙে গিয়ে হিমোগ্লোবিন আলাদা হবে, অক্সিজেন আলাদা হবে। আর এই অক্সিজেনটা কোথায় যাবে? সেলে যাবে। আর সেলে আছে কে? সেলে আছে গ্লুকোজ। সেলে কে আছে? গ্লুকোজ। এখন গ্লুকোজ কি পাইলো? অক্সিজেন পাইলো না। গ্লুকোজ থাকলেও শক্তি পাবে না, কারণ গ্লুকোজটাকে কি হইতে হবে? অক্সিজেন দ্বারা জারিত হইতে হবে। গ্লুকোজটাকে অক্সিজেন দ্বারা কি হইতে হবে? জারিত হইতে হবে। জারিত হইলে তুমি কি পাবা? 38টা এটিপি পাবা। এটা হচ্ছে কি? বেসিক। এটা হচ্ছে কি? বেসিক। এটা সবাই জানো, মোটামুটি সবাই জানো যে কি হয়, গ্লুকোজটা অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং 38টা কি তৈরি করে? এটিপি তৈরি করে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে শক্তি তৈরি করা, মানে কি তৈরি করা? 38টা এটিপি তৈরি করা। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এটাই আমাদের বেসিক নলেজ, এটা সবাই জানো, ঠিক আছে? আমি নর্মালি একটু রেসপিরেশন যেহেতু শুরু করতেছি, খুঁটিনাটি তো রেসপিরেশনের ব্যাপারে একটু বলতে হবে, তাই এগুলো বলতেছি। তোমরা একটু ধৈর্য ধরতে হবে, আমি অবশ্যই ডিটেলসে যাব এবং আমার ক্লাসে মেকানিজম সহ সব কিছু বুঝাই দিব, একটু থাকতে হবে। এবার আসো, রেসপিরেশনটা কোথায় হয়? কোথায় হয়? ঠিক আছে, 3 জায়গায় হতে পারে। একটা হচ্ছে মেসোসোম, এখানে হতে পারে। আর একটা হচ্ছে সাইটোপ্লাজম, অ্যান্ড আরেকটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আরেকটা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া। 3 জায়গায় রেসপিরেশন হতে পারে। কি কি? 3 জায়গায় রেসপিরেশন হতে পারে, মেসোসোম, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া। কয় জায়গায়? 3 জায়গায়। এখন প্রশ্ন করতে পারে ভাই মেসোসোম তো চিনি না, মেসোসোম তো আমরা চিনি না, ঠিক আছে? না চিনলে সমস্যা নাই, চিনে দিচ্ছি। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। অবশ্যই মেসোসোমটা, এই টার্মটা ব্যাকটেরিয়াতে থাকবে। তো ব্যাকটেরিয়ার কি থাকে? কোষ ঝিল্লি থাকে, প্লাজমা মেমব্রেন থাকে। কি থাকে? প্লাজমা মেমব্রেন। ধরো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন।
তো দেখবা এই ব্যাকটেরিয়া প্লাজমা মেমব্রেনে কিছু জায়গায় একটু ভাঁজ হয়ে যায়, ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনে কিছু জায়গায় একটু ভাঁজ হয়ে যায়। একটু দেখো ভাঁজ কিভাবে ভাঁজ হয়, দেখো, দেখছো এই জায়গাটা কি হয়ে গেছে, একটু ভাঁজ হয়ে গেছে। সেল মেমব্রেনটা, প্লাজমা মেমব্রেনটা কি হয়েছে, একটু ভাঁজ হয়ে গেছে। এই ভাঁজ হওয়া অংশকে বলা হয় মেসোসোম। এটাকে বলা হয় মেসোসোম। এটাকে কি বলে, মেসোসোম। এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, বা প্রোক্যারিওটের ক্ষেত্রে এই জায়গায় কি হবে, রেসপিরেশনটা হবে। এই মেসোসোমের অংশে কি হবে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই মেসোসোম অংশে রেসপিরেশন হবে। তাই আমি বললাম শ্বসন কোথায় হয়, একটা হচ্ছে মেসোসোমে। ওকে, বুঝছো? সাইটোপ্লাজম তো চিনো, এটা যদি সেল হয় আমাদের, এবং সেলের ভিতরে যে ম্যাট্রিক্সটা থাকে, সেলের ভিতরে যে ম্যাট্রিক্সটা থাকে এটাকে বলি আমরা সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমে কি হয়, শ্বসন হয়। আরেকটা জায়গায় হয় মোস্ট ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সেলে কি থাকে, অর্গানেলস থাকে, একটা মাইটোকন্ড্রিয়া থাকে। আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস অফ সেল বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, কোষের পাওয়ার হাউস অফ সেল। তাহলে মাইটোকন্ড্রিয়াতে কি হয়, শ্বসন প্রক্রিয়ার কয়েকটা ধাপ সম্পাদিত হয়। এই 3 জায়গায় কি হয়, রেসপিরেশন হয়। এবার আসো, তোমরা সবাই একটা জিনিস পড়ছো, সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ার 4টা ধাপ। আমি আস্তে আস্তে আসতেছি, মেইন টপিকস আসতেছি। তোমরা সবাই পড়ছো যে শ্বসন প্রক্রিয়ার কি 4টা ধাপ, 3টা ধাপ। কি কি, শ্বসনের কয়টা ধাপ ভাইয়া, 3টা। ভাই সবাই জানো, একটু পরিচয় করে দিচ্ছি। নাম্বার 1 গ্লাইকোলাইসিস, নাম্বার 1 গ্লাইকোলাইসিস। নাম্বার 2 ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র, ক্রেবস সাইকেল। নাম্বার 3 ইটিসি, অথবা এটাকে বলতে পারো ইটিএস, মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, দুইটাই বলতে পারো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই 3টা প্রক্রিয়া মিলে একটা শ্বসন প্রক্রিয়া হয়। তার মানে শ্বসন প্রক্রিয়ার 3টা ধাপ। কি কি 3টা ধাপ, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল অ্যান্ড ইটিসি বা ইটিএস। তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা তো 9-10 বা ইয়াতে একটা ধাপ পড়ছিলাম, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোঅ্যাসিস্টি। কি পড়ছিলাম, অ্যাসিটাইল কোঅ্যাসিস্টি। আসলে নর্মালি এটা কিন্তু একটা ধাপ না, এটা জাস্ট তৈরি হয় ক্রেবস সাইকেলে প্রবেশ করার জন্য। তো এটাকে আমরা নর্মালি ধাপ বলি না, হয়তো এসএসসি লেভেলে এটাকে একটা ধাপ বলে। তো নর্মালি এটা কোনো ধাপ না, সো এটা ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। নর্মালি গ্লাইকোলাইসিস থেকে পাইরুভিক অ্যাসিডের পর অ্যাসিটাইল কো আসে, এবং অ্যাসিটাইল কো থেকে এটা ক্রেবস সাইকেলে প্রবেশ করে, তাই এটাকে ধাপ বলা হয় না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মোট কথা পুরা শ্বসনে এই 3টা জিনিসই আমরা পড়বো। তাহলে শ্বসন প্রক্রিয়ার 3টা ধাপ কি কি, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইটিসি বা ইটিএস। তোমরা যারা নিউ ফার্স্ট ইয়ারে উঠছো তারা এগুলো কিন্তু পড়ছো, এবং ইন শর্ট পড়ছো, সামারি পড়ছো। ক্লাস 9-10 যেগুলো পড়ছো সামারি পড়ছো। কি পড়ছো, সামারি। কিন্তু ভাইয়া এটা হচ্ছে হায়ার এনার্জি, হায়ার স্টাডি। এখন যেখানে হচ্ছে এইচএসসি উঠছো, এখানে হায়ার স্টাডি। তো এখানে মূলত যা পড়বা খুব ডিটেলস পড়বা। তো যারা প্রথম এই টপিক্সটা পড়তেছ তারা একটু আমার লেকচারটা তাদের একটু ভালো করে মনোযোগ দিতে হবে, ঠিক আছে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। আজকে আমাদের টপিক হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে আজকে আমাদের টপিক কি, আজকে আমাদের টপিক হচ্ছে গ্লাইকোলাইসিস। এই টপিকটা ভাই অনেক বড়, ঠিক আছে, এই টপিকটা অনেক বড়। এখানে অনেক কি হয়, বিক্রিয়া হয়, বিক্রিয়াগুলো মনে রাখতে হয়, এবং অনেক সময় বিক্রিয়াগুলো মনে রাখাটা খুব টাফ হয়ে যায়, কারণ এই জায়গাটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিসটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে পারে না। যারা আমার ক্লাসে লাস্ট পর্যন্ত থাকবা তাদেরকে আমি মনে রাখার একটা ওয়ে বলে দিব, ঠিক আছে, থাকতে হবে। প্রথমে আসে গ্লাইকোলাইসিস মানে কি। আচ্ছা, নর্মালি শ্বসনটা তৈরি হবে কিসের থেকে, গ্লুকোজ থেকে।
শ্বসনটা তৈরি হবে কিসের থেকে? গ্লুকোজ। গ্লুকোজ মানে হচ্ছে খাবার। আমরা খাবার খাইলে কি হয়, কোষ ওগুলাকে ভেঙে ফেলে, খাবার এখান থেকে আস্তে আস্তে কোষে যাওয়ার আগে খাবারটা কি হয়, গ্লুকোজে কনভার্ট হয়, কারণ আমাদের সেল গ্লুকোজটাকে অ্যাবজর্ব করতে পারে। তার মানে শ্বসন প্রক্রিয়াটা শুরু হবে গ্লুকোজ থেকে। কি থেকে শুরু হবে? গ্লুকোজের ফর্মুলা জানো তো, C6H12O6, এখান থেকে শুরু হবে গ্লুকোজ, ঠিক আছে? এটার ফর্মুলা সবাই জানো, C6H12O6। এখন দেখো গ্লাইকোলাইসিস মানে কি, এটার আমি যদি এটা একটু ভেঙে দিই, গ্লাইকো মিনস গ্লুকোজ, গ্লাইকো মিন গ্লুকোজ, and lysis mean breakdown, and lysis mean breakdown। তাহলে গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ব্রেকডাউন। তাহলে গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ব্রেকডাউন, মানে হচ্ছে গ্লুকোজ কি হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে গ্লাইকোলাইসিস প্রসেসে কি হবে, গ্লুকোজ ভেঙে যাবে। কিভাবে গ্লুকোজ ভেঙে যাবে? নাও, এটা হচ্ছে C6H12O6, এটা হচ্ছে কি, গ্লুকোজ। গ্লুকোজটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি করবে, 2CH3COCOOH। এটা কি ভাইয়া? CH3COCOOH, এটার নাম হচ্ছে পাইরুবিক অ্যাসিড। এটার নাম হচ্ছে কি, এটা কিন্তু তোমরা জানো, এটা তোমরা জানো যে 1 মলিকুল গ্লুকোজ ভেঙে গিয়ে 2 মলিকুল পাইরুবিক অ্যাসিড তৈরি করবে। এটা হচ্ছে পাইরুবিক অ্যাসিডের ফর্মুলা, CH3COCOOH। এটা একটা অ্যাসিড, এখানে COOH। তার মানে গ্লাইকোলাইসিস মানে কি, যেখানে 1 অণু গ্লুকোজ ভেঙে গিয়ে 2 অণু পাইরুবিক অ্যাসিড তৈরি করবে। আজকে আমরা এটাই পড়বো, কিভাবে 1 অণু গ্লুকোজ ভেঙে গিয়ে 2 অণু পাইরুবিক অ্যাসিড তৈরি করবে। আজকে আমরা এটা দেখবো, কিভাবে 1 অণু গ্লুকোজ ভেঙে গিয়ে 2 অণু পাইরুবিক অ্যাসিড তৈরি করবে। তো এখানে বিভিন্ন এনজাইম, কোএনজাইম কাজ করবে, ঠিক আছে? এনজাইম, তারপর অ্যাক্টিভেটর, এগুলো কাজ করবে। এনজাইম, অ্যাক্টিভেটর, কোএনজাইম এগুলো কি করবে, এখানে কাজ করবে। কারণ তোমরা জানো এনজাইম ছাড়া কোনো বিক্রিয়া হয় না, যেখানে প্রভাবক ছাড়া কোনো বিক্রিয়া হয় না, তেমনি বায়োকেমিক্যালি এনজাইম ছাড়া কোনো বিক্রিয়া হয় না। তো এখানে তো প্রায় 10টার মতো রিঅ্যাকশন আছে। কিভাবে একটা গ্লুকোজ থেকে 2টা পাইরুবিক অ্যাসিড তৈরি হয় এটা জানার জন্য তোমাদেরকে 10টা রিঅ্যাকশন দেখতে হবে, ঠিক আছে? 10টা রিঅ্যাকশন শেষ হলেই একটা গ্লুকোজ থেকে 2টা পাইরুবিক অ্যাসিড পাবে। প্রতিটা রিঅ্যাকশনে এনজাইম কি করবে, কাজ করবে, ঠিক আছে? এবার আসো আমরা দেখব কিভাবে একটা গ্লুকোজ থেকে 2টা পাইরুবিক অ্যাসিড তৈরি হয়। একটু খেয়াল করো, আমি কিন্তু ভেঙে ভেঙে পড়াবো, তাই একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো আমরা শুরু করি। কিভাবে এক অণু গ্লুকোজ থেকে, কিভাবে 1 অণু গ্লুকোজ থেকে কি তৈরি হয়, 2 অণু পাইরুবিক অ্যাসিড তৈরি হয়। চলো ফার্স্ট অফ অল আমরা যেটা নিব সেটা হচ্ছে গ্লুকোজ। দিস ইজ গ্লুকোজ। তো প্রথমে গ্লুকোজ থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট। প্রথমে কি হবে দেখো, প্রথমে যে রিঅ্যাকশনটা হবে একটু খুবই খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে আসছি, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে আসছে, একটু খেয়াল করো। সেটা হচ্ছে প্রথমে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট হবে, এটা একটা রিঅ্যাকশন, এটা একটা কি রিঅ্যাকশন, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট। ভাইয়া এটা কি, গ্লুকোজ থেকে কিভাবে গ্লুকোজ 6-ফসফেট হয়? একটু খেয়াল রাখো, গ্লুকোজে কোনো ফসফেট গ্রুপ ছিল না, তাহলে গ্লুকোজে কোনো ফসফেট গ্রুপ ছিল না। এখানে গ্লুকোজে কয়টা কার্বন, 6টা, বাট এখানে এসে একটা ফসফেট গ্রুপ আছে। তার মানে কি, আমাকে গ্লুকোজে একটা ফসফেট গ্রুপ দিতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া ফসফেট কোত্থেকে আসবে, ভাইয়া ফসফেট কোত্থেকে আসবে? ভাইয়া ফসফেট আসবে এটিপি থেকে। তার মানে কি, এখানে একটা এটিপি ইউজ হবে। কিভাবে দেখো, প্রথমে কি হবে, একটা এটিপি ভেঙে যাবে। এটিপি তো তোমরা চিনো, এডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এখানে 3টে এটিপি, একটা এটিপি ভেঙে যাবে, ভেঙে হয়ে এডিপি তে কনভার্ট হবে। এডিপি মানে হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। আবার এখান থেকে একটা ইনঅর্গানিক ফসফেট বের হয়ে যাবে। এই দেখো, একটা এটিপি ভেঙে গিয়ে
এডিপি তে কনভার্ট হয়েছে এবং এখান থেকে আমরা একটা ফসফেট গ্রুপ পাবো। এই ফসফেট গ্রুপটা গ্লুকোজে যায় অ্যাড হবে, যার কারণে এটাকে বলতেছে গ্লুকোজ ফসফেট। এখানে একটা জিনিস ইউজ হবে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। এখানে একটা জিনিস ইউজ হবে, সেটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম 2+। মূলত এটা এটিপি কে কি করে, অ্যাক্টিভ করে, এটাকে অ্যাক্টিভেটর বলে। ম্যাগনেসিয়াম 2+ কে কি বলে, অ্যাক্টিভেটর। মানে হচ্ছে এটা এটিপি কে কি করে, এটা এটিপি কে অ্যাক্টিভ করে, যার কারণে এটিপিটা ভেঙে গিয়ে এডিপি এবং একটা ফসফেটে যুক্ত হয়, কনভার্ট হয়। এখানে যে আমরা ফসফেটটা পাচ্ছি, এই ফসফেটটা এই গ্লুকোজের সাথে কি করে, যুক্ত হয়। এখন ভাইয়াকে জিজ্ঞেস করতে হয়, ভাইয়া 6 মানে কি? 6 মানে হচ্ছে গ্লুকোজে কয়টা কার্বন, 6টা কার্বন। দেখো 6 কার্বন, গ্লুকোজে কয়টা কার্বন, 6টা কার্বন। তার মানে হচ্ছে 6 নাম্বার কার্বনে গিয়ে ফসফেট গ্রুপটা যুক্ত হবে। কি 6 নাম্বার কার্বনে গিয়ে ফসফেট গ্রুপটা যুক্ত হবে। গ্লুকোজের কয়টা কার্বন আছে, 6টা। তার মানে এই যে ফসফেটটা যুক্ত হবে 6 নাম্বার কার্বনে। এখন ভাইয়া এগুলো তো বুঝলাম, ভাই একটু বিক্রিয়ার মাধ্যমে দেখাই দিলে ভালোই তো। ভাই একটু বিক্রিয়ার মাধ্যমে, মানে একটু ভাইয়া স্ট্রাকচারালি দেখাই দিলাম, আমরা খুবই উপকৃত হইতাম। মেকানিজমটা দেখাই দিচ্ছি, খেয়াল করো। প্রথমে আমরা কি করবো, একটা গ্লুকোজ আঁকবো। গ্লুকোজ আঁকতে জানো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে একটু মেকানিজমটা দেখাই দিই। ভাইয়া একটু মেকানিজমটা দেখাই দিই, কিভাবে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে। একটু দেখো, তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ো তারা গ্লুকোজটা আঁকতে পারো, যারা ফার্স্ট ইয়ার হচ্ছে তাদের জন্য আমি দেখাই দিচ্ছি। প্রথমে গ্লুকোজের 6টা কার্বন। 6টা কার্বন কিভাবে দিবা দেখো, 6টা কার্বন কিভাবে দিবা দেখো। 1টা 2টা এভাবে দিবা, ঠিক আছে। 3টা 4টা এভাবে 2টা দিবা, ঠিক আছে। 5টা 6টা এই দাও, এভাবে কি দাও, 6টা দাও। এটা আমি আরেকটু নিচে থেকে আঁকি, তাহলে দেখতে পারবা। 1টা 2টা দাও, 3টা 4টা দাও, 5টা দাও, 6টা দাও। এভাবে 6টা কার্বন দিবা। এবার এখানে দাও এভাবে এগুলো বন্ড দিয়ে দাও, এভাবে দিয়ে দাও, ঠিক আছে। এখানে নাম্বারিং করবা কিভাবে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে 6 নাম্বার কার্বন, ঠিক আছে। এখন দেখো এগুলো যোজনী ফিল আপ করতে হবে, ঠিক আছে। মনে রাখবা 5 নাম্বার কার্বন এবং 6 নাম্বার কার্বনের সাথে একটা অক্সিজেন ব্রিজ দিতে হবে। এই দেখো কার মধ্যে 5 নাম্বার কার্বন আর 6 নাম্বার কার্বনের মধ্যে একটা অক্সিজেন ব্রিজ দিতে হবে। আমি গ্লুকোজের স্ট্রাকচারটাকে শিখেছি, যারা ফার্স্ট ইয়ার আছে তাদের জন্য 5 নাম্বার আর 1 নাম্বার। এবার যোজনী ফিল আপ করতে হবে কিভাবে, এই কার্বনের 2টা হাত আরো 2টা হাত খালি, এদিকে একটা OH দিবা, এদিকে একটা H দিবা, ঠিক আছে। এখানে OH H উপরে হলে এখানে উল্টাই দিতে হবে, তাহলে এখানে দিবা OH এবার উপরে, এবার H দিবা এখানে আবার এখানে উল্টাই দাও, এখানে দিবা OH, এখানে দিবা H, আবার এখানে উল্টে দাও, এখানে দিবা OH, এখানে দিবা H। এই কার্বনের একটা হাত খালি আছে, 1 2 3, এখানে হাইড্রোজেন দিয়ে দাও, ঠিক আছে। এবার এই 6 নম্বর কার্বনটা দেখো, এখানে জাস্ট একটা হাত ফিল আপ হয়েছে, এখানে জাস্ট একটা হাত ফিল আপ হয়েছে, 3টা হাত খালি। তো 3টা হাত ফিল আপ করবে কে 3টা হাত কে ফিল আপ করবে, 3টা হাত ফিল আপ করবে CH2, 2টা হাত 2টা হাইড্রোজেন ফিল আপ করছে, আর একটা হাত ফিল আপ করবে OH। তাহলে হয়ে গেল, এটাই হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। এখন ভাইয়া যারা স্টিল বুঝবে না তারা আমাকে বলবা, এখানে যারা সেকেন্ড ইয়ারে পড়ো তারা কিন্তু এটা জানে, তোমরাও জানবা, এটা ভালো করে খেয়াল করো। আমি কিন্তু স্লোলি পড়ালে শেষ করতে পারবো না। একটু দেখো আমি কি বলছি, 6 নাম্বার কার্বনে ফসফেট গ্রুপ যুক্ত হবে। 6 নাম্বার কার্বনে ফসফেট, তোমরা ফসফেট গ্রুপ আঁকতে পারো? যারা পারো না তাদেরকে আমি দেখাচ্ছি, একটা ফসফেট গ্রুপ এঁকে দেখাচ্ছি। PO4 মানে এই দেখো PO 4টা O, এদিকে একটা দাও, এদিকে একটা দাও, এদিকে একটা দাও, তাহলে কয়টা, 4টা O। দেখছো এটাই হচ্ছে কি ফসফেট গ্রুপ PO4। এটা হচ্ছে একটা ফসফেট গ্রুপ। তাহলে কয়টা ফসফেট যুক্ত হবে, একটা ফসফেট যুক্ত হবে। কয়টা ফসফেট যুক্ত হবে, একটা ফসফেট এখানে আসবে। এখন কয় নাম্বার কার্বনে আসবে, 6 নাম্বার। দেখো ভালো করে, এখানে লিখছি না গ্লুকোজ 6 ফসফেট 6 নাম্বার। তাহলে 6 নাম্বার কার্বন কোনটা বলো তো আমাকে, এটা হচ্ছে 6 নাম্বার কার্বন। তাহলে কিভাবে যুক্ত হবে দেখো, কিভাবে যুক্ত হবে দেখো। এখানে যে হাইড্রোজেনটা আছে এটা দেখো, আমি
এখানে যে হাইড্রোজেনটা আছে এটা বাদ দিবা, এখানে যে হাইড্রোজেনটা আছে এটা কি দিবা, বাদ দিবা। দেখো আমি হাইড্রোজেনটা কি করলাম, বাদ দিলাম। এবার এটা এখানে এসে ভাবে যুক্ত করে দিবা, ঠিক আছে? এটা এখানে এসে এবার কি করে দিবা, যুক্ত করে দিবা। তাহলে আমি যুক্ত করে দিচ্ছি, দেখো যুক্ত করে দিচ্ছি, পি ডাবল বন্ড ও ও ও হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। মেকানিজম দেখছো? 6 নাম্বার কার্বনে OH ছিল, এইচটা বাদ দিয়ে দিবা, এইচটা বাদ দিয়ে ফসফেট গ্রুপটা এভাবে যোগ করে দিবা। কি করলাম, 6 নাম্বার কার্বনে এখানে এইচ ছিল, এইচটা বাদ দিয়ে দিবা, এইচটা বাদ দিয়ে ফসফেটটা এখানে যুক্ত করে দিবা। এটাই হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। এটাই হচ্ছে এভাবে, এটাই হচ্ছে মেকানিজম, এটাই হচ্ছে এই বিক্রিয়াটার মেকানিজম। তোমরা কি বুঝছো এই জায়গাটা? এই জায়গাটা বুঝলে আমরা কিন্তু আরো এরকম অনেক রিঅ্যাকশন আছে, এগুলো বুঝতে সুবিধা হবে। এটা বুঝছো? দেখছো মেকানিজমটা দেখছো? এভাবে কি আগে কখনো চিন্তা করছো? এভাবে আগে কখনো চিন্তা করছো? ঘটনা কিন্তু আসলে এভাবেই ঘটে। আমার প্রতিটা রিঅ্যাকশন আর কিন্তু আমি এভাবে বুঝাই দিব। একটু আমার সাথে থাকতে হবে, হয়তো একটু সময় লাগবে, দেখা যাচ্ছে আমি শেষ করতে পারতেছি না, কিন্তু আমার কথা হচ্ছে আমরা সময় নিই একটু, কিন্তু আমরা জিনিসটা বুঝি, মেকানিজমটা একটু বুঝি। তা আমি বলছি আমার ক্লাসে তুমি সব কিছু বুঝতে পারবা। বায়োলজির যে টার্মটা তুমি বুঝো নাই, আমার ক্লাসে এটা বুঝতে পারবা, ঠিক আছে? একটু থাকতে হবে, একটু আমাকে সাহায্য করতে হবে। আমাকে সাহায্য না করলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না। আসো, গ্লুকোজ 6 ফসফেট গেল ভাইয়া, একটা রিঅ্যাকশন দেখছো কতক্ষণ লাগাইছি? নর্মালি তো এভাবে আমি চলে যেতে পারতাম, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। এবার আসো গ্লুকোজ 6 ফসফেটটা, আমার উদ্দেশ্য হচ্ছে পাইরুভিক অ্যাসিড তৈরি করা। আমি প্রথমেই বলছি গ্লুকোজ থেকে 2টা পাইরুভিক অ্যাসিড পাবো, প্রথমেই বলছি। অনেকগুলো রিঅ্যাকশনের পর পাবো, প্রায় 10টা রিঅ্যাকশন। একটা রিঅ্যাকশন গেল, আরো 9টা আছে। আসো গ্লুকোজ, আচ্ছা এখানে একটা এনজাইম কাজ করবে ভাইয়া, কারণ আমি বলছি এনজাইম ছাড়া কোনো ইয়া হবে না। তাহলে এখানে যে এনজাইমটা কাজ করবে, একটা কথা মনে রাখবা, এটিপি যুক্ত করা, এটিপি যুক্ত করা বা এটিপি পাওয়া, দুইটার ক্ষেত্রে একটা এনজাইম কাজ করে, সেটার নাম হচ্ছে কাইনেস এনজাইম। দুইটার ক্ষেত্রে একটা এনজাইম কাজ করে, সেটার নাম হচ্ছে কি, এই বিক্রিয়ায় যে এনজাইমটা কাজ করবে ওটাকে বলবো কাইনেস। সব সময় মাথায় রাখবা, কাইনেস মানে হচ্ছে এটিপির সাথে কানেকশন। এটিপি যুক্ত করো অথবা এটিপি তৈরি করো, সবসময় কাইনেস এনজাইম কি করবে, কাজ করবে। এখানে আমি এটিপিটা কি তৈরি করছি নাকি ইউজ করছি? এখানে আমি এটিপিটা খরচ করছি। কেন খরচ করছি দেখো তো, কারণ এটিপি ভেঙে গেছে, ভেঙে যাওয়া মানে কি, খরচ করা। এটিপি ভেঙে গিয়ে এডিপি আর একটা ফসফেট তৈরি করছে, ওই ফসফেটটা আমরা এখানে যুক্ত করে দিছি। এখানে এটিপি আমরা খরচ করছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে লাভ করা, উল্টা খরচ করে ফেলছি। শ্বসন প্রক্রিয়া মানে কি, লাভ করা। এই 38টা এটিপি বা ভাইয়া উল্টা আপনি খরচ করে ফেলছেন। একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি ইনভেস্টমেন্ট না করো তাহলে লাভ পাবা কোত্থেকে? খরচ করতে হবে, ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করলেই লাভ পাবা। ইনভেস্ট করছি, এখন লাভ পাবো আস্তে আস্তে। ওকে, এখানে তাহলে এই এনজাইমটার নাম হচ্ছে হেক্সোকাইনেস। ভাইয়া হেক্সো কেন? এই এনজাইমটার নাম হচ্ছে হেক্সোকাইনেস। ভাইয়া হেক্সো কেন? গ্লুকোজটা কয়টা কার্বন? 6টা। 6টা কার্বন থাকলে এটাকে হেক্সো বলে। গ্লুকোজটা কয়টা কার্বন? 6টা। 6টা মানে হেক্সো। ব্রাজিলের হেক্সা মিশন, আমরা গত 2000 কত বিশ্বকাপ, 19 নাকি না 20 মনে হয়, 2020 বিশ্বকাপে কি ব্রাজিল 5বার চ্যাম্পিয়ন ছিল, তো ব্রাজিলের ওটা ছিল হেক্সা মিশন। হেক্সা মানে 6, তো এখানে হেক্সো মানে 6টা কার্বন। যারা যারা ব্রাজিল সাপোর্টার আমার মতো তারা একটু নক দিও। আচ্ছা, গ্লুকোজ 6 ফসফেট, ঠিক আছে? ওকে, গ্লুকোজ 6 ফসফেটের পর যেটা আসবে সেটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট, এখন দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট এটা কি, ঘটনাটা কি একটু দেখো। এটাও একটা রিঅ্যাকশন, এটা হবে গ্লুকোজ 6 ফসফেটে ফ্রুক্টোজ 6 ফসফেট। এই মনে রাখবা, এটা একটা উভয়মুখী বিক্রিয়া, এটা একটা উভয়মুখী বিক্রিয়া। এটা হচ্ছে একমুখী বিক্রিয়া মানে ইরিভার্সিবল রিঅ্যাকশন, এটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন মানে হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। ফ্রুক্টোজ 6 ফসফেট, ওকে, ফ্রুক্টোজ 6 ফসফেট। আসলে ঘটনাটা কি হয়েছে জানো? আমরা জানি গ্লুকোজ আর ফ্রুক্টোজ আইসোমার, গ্লুকোজ আর ফ্রুক্টোজ আইসোমার। ভাইয়া আইসোমার কি? ভাইয়া আইসোমার কি? আইসোমার হচ্ছে গাঠনিক সংকেত ভিন্ন কিন্তু আণবিক সংকেত একই, এদেরকে কি বলে? আইসোমার। কেন ভাইয়া? কারণ হচ্ছে আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। ভাই একদম ভেঙে ভেঙে পড়াচ্ছি, কোনো সমস্যা নাই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে কি বলে?
আইসোমার বলে। গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটাই আইসোমার, কারণ এদের মলিকুলার ফর্মুলা মানে আণবিক সংকেত একই, বাট স্ট্রাকচারাল ফর্মুলা কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে এদের দুইজনেরই কি, এদের দুইজনেরই মলিকুলার ফর্মুলা কি হবে, সেম হবে, আণবিক সংকেত এমই হবে। যেমন গ্লুকোজের যদি C6H12O6 হয়, ফ্রুক্টোজের কি হবে C6H12O6। দ্যাটস ওয়াই আমরা এই দুইটাকে কি বলি, আইসোমার বলি। কিন্তু গাঠনিক সংকেত একই হবে না, স্ট্রাকচারাল ফর্মুলা একই হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো বুঝছো। তাহলে গ্লুকোজ 6 ফসফেটের আণবিক সংকেত যেরকম হবে, গ্লুকোজ 6 ফসফেটের আণবিক সংকেত একই হবে, যার কারণে আমরা এটাকে কি বলতে পারি, আইসোমার। দ্যাটস ওয়াই এখানে যে একটা এনজাইম কাজ করবে, আইসোমার যেহেতু, তাই এখানে যে এনজাইমটা কাজ করবে এটার নাম হবে আইসোমারেস। যেহেতু আইসোমার, তাহলে এখানে যে এনজাইমটা কাজ করবে এটাকে বলবো আইসোমারেস। তাহলে দেখো নামটা কি হবে, দেখো নামটা কি হবে, দেখো নামটা হবে ফসফো, পি দিয়ে বুঝাচ্ছি ফসফো, এনজাইমটার নাম ফসফো গ্লুকোজ, জি দিয়ে বুঝাচ্ছি গ্লুকোজ। তাহলে জি দিয়ে কি বুঝাচ্ছি, গ্লুকোজ, পি দিয়ে ফসফো, জি দিয়ে গ্লুকোজ, আইসোমারেস, আইসোমারেস। তাহলে এখানে যে এনজাইমটা কাজ করবে নাম হচ্ছে কি, ফসফো গ্লুকোজ। এখানে যে এনজাইমটা কাজ করবে এটার নাম হচ্ছে কি, ফসফো গ্লুকোজ আইসোমারেস। আইসোমারেস কেন, কারণ এরা হচ্ছে আইসোমার। আর ফসফো গ্লুকোজ কেন, এখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে আর এটা হচ্ছে একটা গ্লুকোজ, তাই এটার নাম হচ্ছে ফসফো গ্লুকোজ। তাই এখানে যে এনজাইমটা কাজ করবে তার নাম হবে ফসফো গ্লুকোজ। দেখো ফসফেট গ্রুপ যুক্ত আছে, এটার নাম হচ্ছে গ্লুকোজ। তাহলে এখানে যে এনজাইমটা কাজ করবে এটার নাম হবে ফসফো গ্লুকোজ আইসোমারেস। কেন, এই দুইটা হচ্ছে আইসোমার। কিভাবে আইসোমার দেখবা, চলো একটু দেখি কিভাবে এরা আইসোমার দেখি। তাহলে এটা তো বুঝছো না। আচ্ছা, তাহলে আমরা একটু গ্লুকোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 6 ফসফেট কিভাবে আইসোমারেস দেখি। আচ্ছা, এখানে আমি বারবার এগুলো মুছতেছি, তাই একটু সমস্যা হচ্ছে। দেখো একটু ভালো করে দেখো, আবার আমাকে গ্লুকোজ আঁকতে হবে। আমি কিভাবে জাস্ট বুঝাচ্ছি কিভাবে গ্লুকোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 6 ফসফেট সেম হয়। এটা তো আমি বুঝাই দিছি, গ্লুকোজ 6 ফসফেটের স্ট্রাকচারটা আমি দেখাই দিছি। আমি কোনো চেঞ্জ করবো না, গ্লুকোজ 6 ফসফেটের কোনো চেঞ্জ করবো না। চেঞ্জ না করে আমি এটা এঁকে দিব। কিভাবে দেখো, আবার 6টা কার্বন আঁকো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটা ছিল কি, গ্লুকোজ, মনে আছে? এটা ছিল গ্লুকোজ, OH OH H OH H, ঠিক আছে। দেন এদিকে দাও, এদিকেও দাও, এদিকে দাও OH H, এদিকে এটা এই 5 নাম্বার আর 1 নাম্বারে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার আর 1 নাম্বারের মাঝখানে অক্সিজেন ব্রিজ। দেন এটা ছিল CH2OH, H এর বদলে একটা ফসফেট গ্রুপ আনবো। তাহলে ফসফেট গ্রুপটা কি ছিল, আগে যেটা ছিল সেটা আর কি, আগে যেটা আঁকছি সেটা বুঝাচ্ছি আর কি। আগে যেটা আঁকছি সেটা, এই দেখো এই ফসফেট গ্রুপ, দেখছো? এটা হচ্ছে গ্লুকোজ আমাদের, এটা হচ্ছে আমাদের কি, গ্লুকোজ 6 ফসফেট। এটা হচ্ছে কি, গ্লুকোজ 6 ফসফেট। ভাইয়া গ্লুকোজ 6 ফসফেটকে আপনি কিভাবে ফ্রুক্টোজ 6 ফসফেট করবেন, কত হচ্ছে এটা, গ্লুকোজ 6 ফসফেট আর গ্লুকোজ 6 ফসফেট কিভাবে করবেন। আমি বলছি কি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ আইসোমার, তাহলে মলিকুলার ফর্মুলা চেঞ্জ হবে না, স্ট্রাকচারাল। কিভাবে জানো, দেখো এটা হচ্ছে ভাইয়া 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে ভাইয়া 1 নাম্বার কার্বন। মনে রাখবা এখানে 5 নাম্বার কার্বন আর 1 নাম্বার কার্বনের মধ্যে অক্সিজেন ব্রিজ আছে না, তো তুমি কি করবা, 5 নাম্বার কার্বন আর 1 নাম্বার কার্বনের মধ্যে অক্সিজেন ব্রিজ না দিয়ে কি করবা, দেখো তুমি দিবা 4 নাম্বার আর 1 নাম্বারের মাঝখানে, তুমি দিবা কয় নাম্বার, এটা হচ্ছে 4, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন। এই 4 নাম্বার কার্বন আর 1 নাম্বার কার্বনের মধ্যে অক্সিজেন ব্রিজ দিবা, আর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এই 4 নাম্বার কার্বন আর 1 নাম্বার কার্বনের মধ্যে অক্সিজেন দিবা। আগে ছিল 5 আর 1 এর মধ্যে, এখন দিবা 4 আর 1 এর মধ্যে। তাহলে এখানে 2টা হাত খালি হয়েছে, এই 5 নাম্বার কার্বনের 2টা হাত খালি হয়েছে। কিভাবে, একটা হাত এদিকে আরেকটা হাত দিতে, কার্বনের ব্যালেন্সই কত, 4, কার্বনের ব্যালেন্সই কত, 4, 1 2, আরো 2টা আছে না, এদিকে একটা দাও, এদিকে একটা হাইড্রোজেন দাও, এদিকে একটা হাইড্রোজেন দাও। এটাই হচ্ছে, এখন এটার নাম কি হয়ে যাবে, এটার নাম হবে এখন ফ্রুক্টোজ 6 ফসফেট। দেখছো দুইটাই সেম, দুইটাই আণবিক সংকেত সেম,
বাট গাঠনিক সংকেত ভিন্ন। এটা বুঝতে পারছো? ফ্রুক্টোজ 6-ফসফেট আর গ্লুকোজ 6-ফসফেট আইসোমার। আইসোমার মানে আণবিক সংকেত একই বাট গাঠনিক সংকেত ভিন্ন। তো তুমি দেখবা আণবিক সংকেতে যতগুলো হাইড্রোজেন পাবা এখানেও ততগুলো হাইড্রোজেন থাকবে, এখানেও ততগুলো হাইড্রোজেন থাকবে, এখানেও ততগুলো অক্সিজেন থাকবে, এখানেও ততগুলো অক্সিজেন থাকবে, এখানেও ততগুলো কার্বন থাকবে, এখানেও ততগুলো কার্বন থাকবে, বাট স্ট্রাকচারটা ভিন্ন। তাই এটাকে আমরা আইসোমার বলি। এখানে যে এনজাইমটা কাজ করবে এটার নাম হচ্ছে ফসফোগ্লুকোজ। কিভাবে নামটা দিছি? ফসফেট গ্রুপ, গ্লুকোজ গ্রুপ, দ্যাট মিনস ফসফোগ্লুকোজ আইসোমারেজ। আইসোমার থেকে আইসোমারের ক্ষেত্রে যে এনজাইমটা কাজ করবে নাম হবে আইসোমারেজ। আর এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, রিভার্সিবল রিঅ্যাকশন। আশা করি বুঝতে পারছো। চলো আমরা নেক্সট স্টেপে যাই। ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে হবে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে হবে ফ্রুক্টোজ 1,6 ফ্রুক্টোজ 1,6 বিস-ফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিস-ফসফেট। ভাইয়া এটা কি আবার ছিল? ফ্রুক্টোজ 6-ফসফেট হয়ে গেছে ফ্রুক্টোজ 1,6 বিস-ফসফেট। এটা মানে কি? এটা মানে হচ্ছে আগে ফসফেট গ্রুপটা 6 নাম্বার কার্বনে ছিল, এখানে ফ্রুক্টোজ 6-ফসফেটে ফসফেট গ্রুপটা 6 নাম্বার কার্বনে আছে। এখন আরেকটা ফসফেট গ্রুপ আসবে, সেটা আসবে 1 নাম্বার কার্বনে। আগে এমনিতে একটা ফসফেট 6 নাম্বারে ছিল, এখন নতুন আরেকটা ফসফেট গ্রুপ আসবে, সেটা কয় নাম্বারে? 1 নাম্বারে। তো ভাইয়া তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া এটাকে বিস কেন বলতেছে? আমরা কি এটাকে ডাই বলতে পারি না? ভাইয়া ডাইও 2, ডাই মানেও তো 2, এখানে 2টা ফসফেট, তাহলে এটাকে ডাই বললে কি অসুবিধা? সমস্যা আছে? ডাই মানে হচ্ছে একই কার্বনের 2টা থাকলে বলে ডাই। একই কার্বনের যদি 2টা ফসফেট থাকে তাহলে বলবা ডাই। তাহলে এখানেও ফসফেট, এখানেও ফসফেট, তখন বলবা ডাই। বাট এরকম না হয়ে যদি ভিন্ন কার্বনের 2টা থাকে, যেমন এই কার্বনে একটা ফসফেট, যেহেতু 2টা ভিন্ন কার্বনে আছে তাই এটাকে বলবা বিস। তাই এটাকে বলবা কি? বিস, নট ডাই। আশা করি ডাই আর বিসের মধ্যে পার্থক্য বুঝছো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি এটা মুছে খুব বড় ভুল করছি, কারণ আমাকে ঘুরে ফিরে মেকানিজম বুঝাইতে হলে আবার এটা বুঝাইতে হবে। তো এটা আমি মুছে ভুল করছি, এখন আমাকে আবার রাখতে হবে। মেকানিজম বুঝাচ্ছি, খুব কষ্ট করতেছি, বারবার রাখতে হচ্ছে, কারণ তোমাদেরকে আমি রিঅ্যাকশনগুলো বুঝে দিতে চাচ্ছি ইন স্ট্রাকচারালি। ঠিক আছে? এখানে এটিপি আসলে কি, মানে ফসফেট কি গায়েবানা এসে অ্যাড হবে? ফসফেটকে মানে কোন একটা জায়গা থেকে তো ফসফেট আসতে হবে। এখানে ফসফেট আসছে এটিপি থেকে, তাহলে এখানেও ফসফেট আসবে এটিপি থেকে, এটিপি ভেঙে যাবে, ভেঙে গিয়ে এডিপি আর একটা ইনঅর্গানিক ফসফেটে কনভার্ট হবে। এই ইনঅর্গানিক ফসফেটটা এই গ্লুকোজ 6-ফসফেটে 1 নাম্বার কার্বনে গিয়ে বসে যাবে। এই ফসফেটটা ফ্রুক্টোজের 1 নাম্বার কার্বনে গিয়ে বসে যাবে। ঠিক আছে? এখানেও ম্যাগনেসিয়াম 2+ থাকে অ্যাক্টিভেটর, যেটা এটিপিকে অ্যাক্টিভ করে। ঠিক আছে? এখানেও এটিপি কি হয়েছে? খরচ হয়েছে। এখানেও আরেকটা এটিপি কি হয়েছে? খরচ হয়েছে। তাহলে ভাইয়া কয়টা খরচ হইলো? 2টা এটিপি খরচ হয়ে গেল। ভাইয়া এখনো তো ভাই লাভও পাইলাম না, উল্টা খরচ করতেছি। ভাইয়া ধৈর্য ধরো, লাভ হবে। ব্যবসা করতে হলে একটু ধৈর্য ধরতে হয়। প্রথমে ইনভেস্টমেন্ট হবে, তারপর আস্তে আস্তে লাভ আসবে। এখানে আমরা একটু খরচ করছি না, পরবর্তীতে একটু ধৈর্য ধরে আমরা লাভ পাবো। ঠিক আছে? তাহলে 2টা এটিপি খরচ হয়ে গেছে। এখানে এনজাইমটার না, এখানে একটা এনজাইম কাজ করবে না? এনজাইমটার নাম কি হতে পারে? ফসফোফ্রুক্টোকাইনেস। কাইনেস কেন? এটিপি যুক্ত করলে ওইটাকে কাইনেস বলতে হবে। এটিপি তৈরি হওয়া বা এটিপি খরচ করা, ওই ক্ষেত্রে যে এনজাইমটা কাজ করে ওখানে কাইনেস এনজাইম হবে। তাহলে এটার নাম হবে কি? এটার নাম হবে এখানে ফসফেট গ্রুপ আছে, ফ্রুক্টো, এখানে ফ্রুক্টোজ আছে, তাই এটার নাম হচ্ছে ফ্রুক্টোকাইনেস। আমি বলছি এটিপি যুক্ত করা আর করা সবসময় কাইনেস এনজাইম কাজ করবে। তাহলে আমাকে বলো এই এনজাইমটার নাম কি? এখানে যে এনজাইমটা কাজ করবে ফসফোফ্রুক্টোকাইনেস। এটা একটা একমুখী রিঅ্যাকশন, একমুখী বিক্রিয়া। এটা উভমুখী, এটা একমুখী। এখানে যে এনজাইমটা কাজ করবে ফসফোফ্রুক্টোকাইনেস, মুখস্থ করার কিছু নাই। এখান থেকে দেখো ফসফোফ্রুক্টো আর এটিপি যুক্ত করলে যে এনজাইমটা কাজ করবে এটাকে বলে কাইনেস। ভাইয়া মেকানিজম বুঝবা না? চলো মেকানিজম বুঝি। চলো ভাই একটু মেকানিজমটা বুঝি। ঠিক আছে?
ভাইয়া আগে ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, আগে ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, আগে ছিল কি ফ্রুক্টোজ 6 ফসফেট, এখন হয়ে গেছে অ্যাক্সিস বিসফসফেট। তার মানে কি সেম থাকবে, ফ্রুক্টোজ 6 ফসফেটটা আবার রাখবা, জাস্ট 1 নাম্বার কার্বনে একটা ফসফেট গ্রুপ যুক্ত করবা। আগে এখানে আমি ফ্রুক্টোজ 6 ফসফেট আগাইছি না, এটা আবার রাখবো, জাস্ট 1 নাম্বার কার্বনে ফসফেট গ্রুপটা যুক্ত করবো, যার কারণে আগে 6 নাম্বারে তো একটা ফসফেট আছে, এখন 1 নাম্বারে একটা নতুন আনতে হবে। তাহলে আমি আবার একটু আগে দেখাচ্ছি, আমি মুছে ভুল করছি, আমি আবার একটু আগে দেখাচ্ছি। দেখো 3 4 5 6, ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার আর 1 নাম্বারের মধ্যে অক্সিজেন ব্রিজ, কারণ এটা হচ্ছে ফ্রুক্টোজ নট গ্লুকোজ, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5, বাকিগুলো দরকার নেই, আর এটা হচ্ছে 1, ঠিক আছে। এখানে আছে OH, এখানে আছে OH, এখানে আছে OH, ঠিক আছে, এন্ড এখানে আছে OH, এন্ড এখানে আছে এই 5 নম্বরে আছে 2টা হাইড্রোজেন, এগুলা আগে বলে দিয়েছি, এখানে আর বলবো না তো। আর এটা হচ্ছে 6 নাম্বার, 6 নাম্বারে থাকে CH2OH, দেখো ভালো করে, সরি এখানে একটা ফসফেট গ্রুপ ছিল আগে, তাহলে এটা হবে CH2O, ওই 6 নাম্বার একটা ফসফেট গ্রুপ ছিল না আগে, তাহলে ফসফেট গ্রুপটা দিই, ফসফেট গ্রুপ। ভাইয়া দেখো এটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, এটা হচ্ছে কি ফ্রুক্টোজ 6 ফসফেট। ভাইয়া এটাকে এখন করতে হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। 1 মানে হচ্ছে কয় নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বন কোনটা, এটাই হচ্ছে 1 নাম্বার কার্বন। দেখো 1 নাম্বার কার্বনে কিভাবে ফসফেট যুক্ত হবে, দেখো এখানে যে OH আছে না, OH থেকে হাইড্রোজেনটা বাদ দিয়ে দাও, এখানে যে OH ছিল, OH থেকে ওটা রেখে দাও, হাইড্রোজেনটা বাদ দাও, এবং হাইড্রোজেনটা বাদ দিয়ে এখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত করে দাও, হাইড্রোজেনটা বাদ দিয়ে 1 নম্বরে একটা ফসফেট গ্রুপ যুক্ত করে দাও। আমি যুক্ত করতেছি, দেখছো 6 নাম্বার কার্বনে একটা ফসফেট গ্রুপ ছিল, এখন 1 নাম্বার কার্বনে আমি কি করে দিলাম, একটা ফসফেট গ্রুপ অ্যাড করে দিলাম। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। বিস মানে কি দুইটা ডিফারেন্ট কার্বনে, নট একই কার্বন, দুইটা ডিফারেন্ট কার্বনে ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এখন বুঝছো এটা ভাইয়া ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট কিভাবে হয়েছে? এখানে যে এনজাইমটা কাজ করে এটাকে বলে ফসফোফ্রুক্টোকাইনেস। কেন? ফসফেট গ্রুপ আছে, ফ্রুক্টো আছে, আর এটিপি যুক্ত করা, এখানে এটিপি ভেঙে গেছিল, এটিপি থেকে একটা এডিপি আর একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করাকে বলে কাইনেস এনজাইম। কাইনেস এনজাইমটা এই ফসফেটটা যুক্ত করে, ঠিক আছে? এতটুক তো বুঝছো ভাইয়া ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। আমি উপরে এগুলো মুছে দিই, এতটুক পর্যন্ত বুঝছো। এটা একমুখী রিয়েকশন, এটা বইয়ে আছে, এটা একমুখী রিয়েকশন। আমি এখান থেকে একটু শুরু করি, উপর থেকে লিখি, হ্যাঁ মুছে দিচ্ছি উপরেগুলো আমি মুছে দিচ্ছি। আমার শুধু উপরেগুলো তো আর দরকার নাই, আমার উপরেগুলো আর দরকার নাই ভাইয়া। বারবার ভিডিওটা পজ করে এগুলো দেখে ফেলবা, পরবর্তীতে আবার যখন দেখবা তখন পজ করে দেখে ফেলবা, তাহলে লিখতে সুবিধা হবে, খাতায় লিখতে সুবিধা হবে। দেখো তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ফ্রুক্টোজ, লিখা না বুঝা গেলে বলবা, আমরা ছিলাম ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে। তোমরা বুঝেছো না আগের এটা? ঠিক আছে, ফ্রুক্টোজ 1,6 এখানে ছিলাম আমরা। এবার আসো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে কয়টা কার্বন আছে একটু বলো তো ভাইয়া। কার্বন আছে কয়টা? 6টা। ভাইয়া ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে কয়টা কার্বন আছে? আচ্ছা এটা আমি আরেকটু নিচে লিখি, হয়তো বোঝা যাচ্ছে না, এটা আমি আরেকটু নিচে লিখে দিই, এখান থেকে লিখে দিই, দেখো এখন এটা বুঝবা। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এটা। ভাইয়া এখানে কয়টা কার্বন আছে? ভাইয়া এখানে 6টা কার্বন আছে, কারণ গ্লুকোজে কয়টা ছিল? 6টা। গ্লুকোজ আর ফ্রুক্টোজ তো সেম জিনিস, সেম আইসোমার, তাহলে গ্লুকোজে 6টা থাকলে ফ্রুক্টোজেও কয়টা থাকবে? 6টা কার্বন। এখন কি জানো, এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা ভেঙে যাবে, স্প্লিটিং করবে, ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি করবে দেখো, এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুইটা জিনিস তৈরি করে কম্পাউন্ড, একটা হচ্ছে গ্লিসারেলডিহাইড, আমি আরেকটু এদিক থেকে লিখি,
তৈরি করবে, এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি করবে, গ্লিসারলডিহাইড 3-ফসফেট, এখানে আমি পিওফল লিখতেছি, হ্যাঁ ফসফেট, গ্লিসারলডিহাইড 3-ফসফেট, আরেকটা তৈরি করবে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, এটা একটু খেয়াল রাখো, আমি পিও4 লিখতেছি, পিও4 মানে হচ্ছে ফসফেট। এখন একটু ভাইয়া খেয়াল করো, এখানে ফ্রুক্টোজের 6টা কার্বন আছে, যেহেতু ভেঙে গেছে তাহলে এখানে 3টা কার্বন থাকবে, এখানেও 3টা কার্বন থাকবে। কেন? কারণ ফ্রুক্টোজটা ভেঙে গেছে, ফ্রুক্টোজের 6টা কার্বন যখন ভেঙে 2টা কম্পাউন্ড তৈরি করছে, এটা হবে 3টা কার্বনের, এটা হবে 3টা কার্বনের। এখন দেখবা বইয়ে এই কথাটা লেখা নাই, বইয়ে লেখা আছে 3-ফসফোগ্লিসারলডিহাইড। তোমরা যখন বই খুলবা বইয়ে দেখবা এই কথাটা লিখে নাই, এটা যে কথা ওই 3-ফসফোগ্লিসারলডিহাইড একই কথা, তবে এটা লেখাটা ভালো আর কি, ইন্টারন্যাশনালি এভাবে লিখে, মানে এটা লেখাটা ভালো আর কি, গ্লিসারলডিহাইড 3-ফসফোগ্লিসারলডিহাইড একই কথা, ঠিক আছে? তো কি হয়, এটি স্প্লিটিং হয়েছে, মানে এটা ভেঙে গেছে, এটা একটা উভমুখী বিক্রিয়া হবে, এখন দেখো এরা পরস্পরের আইসোমার, এখানে যে এনজাইমটা কাজ করে ফ্রুক্টোসিক অ্যাক্সিডোসটা ভেঙে গিয়ে যে 2টা কম্পাউন্ড তৈরি করতেছে, এখানে যে এনজাইমটা কাজ করে এটার নাম হচ্ছে অ্যালডোস। তাহলে এখানে একটা এনজাইম কাজ করবে না, এটার নাম হচ্ছে কি, অ্যালডোস। এই এনজাইমটার নাম কি, অ্যালডোস। এখন দেখো এখানে যে গ্লিসারলডিহাইড 3-ফসফেট আর এখানে যে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটটা আমরা পাচ্ছি, এরা পরস্পরের আইসোমার, এরা পরস্পরে কি, এখানে উভমুখী রিঅ্যাকশন হবে, এই জায়গাটাও কি হবে, উভমুখী রিঅ্যাকশন হবে। এখন দেখো এরা পরস্পরের কি, আইসোমার কি আমাকে বুঝাইতে হবে, আর আমি গ্লুকোজ আর ফ্রুক্টোজের বুঝাই দিছি না আইসোমার কি, আইসোমার কি, এদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এরা কি আইসোমার। উভমুখী বিক্রিয়া, এখানে উভমুখী বিক্রিয়া, এখানে উভমুখী বিক্রিয়া মানে কি, মানে এখান থেকে এটা তৈরি হবে, অথবা এটা কনভার্ট হয়ে এখানে হতে পারে, অথবা এটা কনভার্ট হয়ে এখানে যেতে পারে। উভমুখী মানে 2 দিক দিয়ে পসিবল, এখান থেকে এটা কনভার্ট হয়ে এদিক দিয়ে যেতে পারে, অথবা এখান থেকে এটা কনভার্ট হয়ে এদিক দিয়ে যেতে পারে। এটাই তো উভমুখী বিক্রিয়ার, এটাই হচ্ছে একটা কারণ। এখন এরা আইসোমার কেন ভাইয়া? কারণ এরা আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ঠিক আছে? এদেরকে ট্রায়োস বলে, যেমন এটা একটা ট্রায়োস, এটা আরেকটা ট্রায়োস। ভাইয়া জিজ্ঞেস করতে পারো ট্রায়োস মানে কি? যারা জীববিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায়টা পড়েছ, কোষ রসায়ন, সেল কেমিস্ট্রি, ওই চ্যাপ্টারে ট্রায়োস কথাটা পড়েছ। ট্রায়োস মানে হচ্ছে যে মনোস্যাকারাইডে 3টা কার্বন থাকে তাদের ট্রায়োস বলে। 3টা কার্বন, তাহলে যে মনোস্যাকারাইডের 3টা কার্বন থাকে তাকে ট্রায়োস বলে। তাহলে এটা একটা ট্রায়োস, এটা একটা ট্রায়োস, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে এটা একটা ট্রায়োস, এটা একটা ট্রায়োস। এখন দেখো একটু ভালো করে খেয়াল করো, গ্লিসারলডিহাইড 3-ফসফেট, একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিডেন ফসফেট। মনে রাখবা এটা কনভার্ট হয়ে এখানে পরিণত হবে, ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেটটা কনভার্ট হয়ে এখানে কনভার্ট হবে মানে পরিণত হবে, ঠিক আছে? তার মানে এখানে কয়টা কার্বন, 3টা কার্বন না? এটা যদি এটাতে কনভার্ট হয়ে যায় তাহলে টোটাল কয়টা কার্বন হবে, 6টা কার্বন। এখানে 3টা কার্বন না, এটা যদি এখানে কনভার্ট হয় তাহলে 6টা কার্বন। তার মানে এখান থেকে আর কোনো বিক্রিয়া হবে না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এখান থেকে আর কোনো বিক্রিয়া হবে না, বিক্রিয়া হবে এই জায়গা থেকে। তার মানে আমরা এটা পড়বো না, আর আমরা পড়বো শুধু এটা। কেন? এটা কনভার্ট হয়ে এখানে পরিণত হবে, দ্যাটস ওয়াই এখান থেকে আর কোনো বিক্রিয়া হবে না, বিক্রিয়া হবে এই জায়গা থেকে। দেখি আমাকে বলো তো, এখানে 3টা কার্বন না, এটা যদি এখানে কনভার্ট হয়ে যায় তাহলে এখানে আমি 2 দিতে পারি, 2 গ্লিসারলডিহাইড। 2 কেন? এটা 3টা কার্বন, এখানে 3টা কার্বন, এটা এখানে কনভার্ট হয়ে গেলে এটা হয়ে যাবে 2 গ্লিসারলডিহাইড, মানে এখানে 6টা কার্বন হয়ে যাবে। আপাতত আমার 2 মাথায় রাখার দরকার নেই, 2 পরে মাথায় রাখবো। আগে এখান থেকে আমার কি করতে হবে, রিঅ্যাকশনটা স্টার্ট করতে হবে। তাহলে বুঝছো এখানে কোন এনজাইমটা কাজ করে, এটা যে স্প্লিটিং হয়ে গেছে, ভেঙে গেছে, এখানে যে এনজাইমটা কাজ করে ওইটার নাম হচ্ছে অ্যালডোস এনজাইম, ঠিক আছে? আচ্ছা এবার আসো, এখান থেকে কি হবে, এই জায়গা থেকে এখানে আরেকটা এনজাইম কাজ করবে,
এটা যেহেতু আইসোমার, যারা বুঝবে না তারা, যারা অনেকে এই জায়গাটা বুঝে না, মানে এখান থেকে শুরু করে এই দুইটা জায়গাটা বুঝে না, তাদেরকে বুঝে দিচ্ছি। এখানে একটা এনজাইম কাজ করবে, কারণ এরা কনভার্ট হবে। এখানে যে এনজাইমটা কাজ করবে এটার নাম হচ্ছে ট্রায়োস ফসফেট আইসোমারেজ। ট্রায়োস ফসফেট আইসোমারেজ। ভাইয়া আইসোমারেজ কেন? কারণ আমি একটু আগে বলছি এই দুইটা হচ্ছে আইসোমার, এই দুইটা হচ্ছে আইসোমার। ট্রায়োস কেন? এগুলোকে কি বলে? ট্রায়োস বলে। এটা একটা ট্রায়োস, এটা একটা ট্রায়োস। দ্যাটস ওয়াই ট্রায়োস ফসফেট কেন? এখানে একটা ফসফেট গ্রুপ আছে, এখানে একটা ফসফেট গ্রুপ আছে। দ্যাটস ওয়াই ট্রায়োস ফসফেট। আর আইসোমারেজ কেন? এটা আইসোমার, দ্যাটস ওয়াই আইসোমারেজ। বুঝছো? মুখস্থ করতে হবে না ভাই, এনজাইমের নাম মুখস্থ করতে হবে না, বুঝতে পারবা। ট্রায়োস ফসফেট আইসোমারেজ, ঠিক আছে? এবার আমি কি বলছি? বিক্রিয়া হবে এখান থেকে, এটা কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা টোটাল এরকম দুইটা থাকবে আর কি, কারণ এটা এখানে কনভার্ট হয়ে গেলে টোটাল 6টা হয়ে যাবে না? দুইটাটা এখন আমরা বলবো না, দুইটাটা বলবো পরে। আচ্ছা এবার আসো, এই জায়গা থেকে বিক্রিয়া হবে, দেখো। তাহলে আমি এটা মুছে দিই, এটা বুঝছো তোমরা? এটা আমি মুছে দিচ্ছি। এখন হবে গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে কি হবে? গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এখান থেকে কি হবে ভাইয়া? এখান থেকে একটা রিঅ্যাকশন হবে, সেটা হচ্ছে কি, নাম কি? 1,3-20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3-20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে গ্লিসারিনের 3 ফসফেটটা কিসে কনভার্ট হবে? 1,3-20 ফসফেট অ্যাসিড। এখানে উভমুখী রিঅ্যাকশন হবে, উভমুখী বিক্রিয়া হবে, ভালো করে খেয়াল করবো, উভমুখী বিক্রিয়া। এখন দেখো একটা জিনিস, একটা কথা আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড গ্রুপ, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, আর এটা হচ্ছে একটা অ্যাসিড। তোমরা জানো অ্যালডিহাইডকে যদি অ্যাসিডে কনভার্ট করতে কি করতে হবে? কেমিস্ট্রিতে পড়ছো না? 9-10-এ পড়ছো। কি পড়ছো? আমরা যদি অ্যালডিহাইডকে অ্যাসিডে কনভার্ট করতে চাই কি করতে হবে? অ্যালডিহাইডকে যদি অ্যাসিডে কনভার্ট করতে চাই কি করতে হবে? কমেন্টে বলো। তুমি যদি অ্যালডিহাইডকে অ্যাসিডে কনভার্ট করতে চাও, যারা লাইভ দেখতেছো তারা কমেন্ট করো। লাইভের সংখ্যা কমে যাচ্ছে, ফাঁকিবাজ মানে রেকর্ডের ভাষণ দেখার জন্য চলে যাচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, অ্যালডিহাইডকে অ্যাসিডে কনভার্ট কি করতে হবে? জারিত করতে হবে। কি করতে হবে? জারিত। এটা তোমরা জানো। তাহলে এটা অ্যালডিহাইড অ্যাসিড, তাহলে এই অ্যালডিহাইডকে অ্যাসিডে কনভার্ট করতে হলে তোমাকে জারিত করতে হবে। জারিত কিভাবে করে? আইদার অক্সিজেন অ্যাড করো অর হাইড্রোজেন রিমুভ করো, আইদার অক্সিজেন অ্যাড করো অর হাইড্রোজেন রিমুভ করো। যদি এই দুইটার মধ্যে একটা করো তাহলে জারিত হবে। ইয়াতে পড়ছো, 9-10-এ পড়ছো। অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড হয় কিভাবে? হয় অক্সিজেন অ্যাড করো, আদারওয়াইজ হাইড্রোজেন রিমুভ করো। এখানে আমরা এটা করবো, হাইড্রোজেনটা কি করে দিব? রিমুভ করে দিব। তাহলে ঘটনা কি হয় দেখো, একটু ঘটনা কি হয় দেখো ভাইয়া। গ্লিসারলডিহাইড থেকে হাইড্রোজেন বের করে দিব। তাহলে দেখো এখানে যে এনজাইমটা কাজ করবে NAD+, এটা একটা কোএনজাইম। NAD+ একটা হচ্ছে কি কোএনজাইম। এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন বের করে দিই, ভালো করে খেয়াল করো, এটা NAD+, জানো তো, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, মনে আছে? পড়ছো ইয়াতে, ক্লাস 9-10-এ পড়ছো, ইন্টারেও পড়ছো। নিকোটিনামাইড অ্যাডিনিন এটা একটা কোএনজাইম। এখান থেকে যদি তুমি হাইড্রোজেন কি করে দাও? বের করে দাও। এখান থেকে যদি তুমি হাইড্রোজেন বের করে দাও, এই হাইড্রোজেনটা এটার সাথে অ্যাড হবে। তার মানে এই NAD+টা হাইড্রোজেনের সাথে অ্যাড হয়ে তৈরি করবে NADH। কি তৈরি করবে? এই NAD+টা এখান থেকে যে হাইড্রোজেনটা আমি বের করে দিছি না, এই NAD+টা ওই হাইড্রোজেনটার সাথে অ্যাড হয়ে তৈরি করবে NADH। আশা করি বুঝতে পারছো। এখন এই গ্লিসারলডিহাইডটা কি হয়ে গেছে? জারিত হয়ে গেছে, জারিত হয়ে অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে। মনে রাখবা এখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়, এই NAD+ এর সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়। ফসফেট গ্রুপ কেন? এখানে কয়টা ফসফেট? একটা ফসফেট। কিন্তু এখানে কয়টা ফসফেট? দুইটা ফসফেট। 1,3 কেন বলতেছি? দুইটা বিদায়। এখানে একটা ফসফেট, আমরা একটা ফসফেট দিতে হবে না, তাই এখানে একটা ফসফেট দিয়ে দিব।
এবং ওইটা কয় নাম্বার কার্বনে যুক্ত হবে? এখানে ফসফেটটা আছে 3 নাম্বার কার্বনে, তার মানে তোমাকে 1 নাম্বার কার্বনে যুক্ত করতে হবে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড 1,3। ঠিক আছে, এখানে যে এনজাইমটা কাজ করবে এটার নাম হচ্ছে, মুখস্থ করতে হবে না, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। লিখো লিখো, এখানে যে এনজাইমটা কাজ করবে এটার নাম লিখো গ্লিসারলডিহাইড 3 ফসফেট। লিখো, এখানে আছে না গ্লিসারলডিহাইড। এখন এই এনজাইমটার নাম হয় ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস ভাইয়া এই কথাটা মানে কি? ডিহাইড্রোজিনেস, এই এনজাইমটার নাম হচ্ছে কি? ডিহাইড্রেশন। প্রশ্ন না ডিহাইড্রেশন? আচ্ছা, ডিহাইড্রেশন মানে কি? ডিহাইড্রেশন মানে হচ্ছে পানির অভাব। পানির অভাব মানে কি? প্রোটনের অভাব। প্রোটন মানে হাইড্রোজেনের অভাব। তো এখানে হাইড্রোজেন চলে যাচ্ছে না, তো হাইড্রোজেনটা বের করবে কি? একটা এনজাইম। হাইড্রোজেনটা বের করবে কি? একটা এনজাইম। ওই এনজাইমটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। ওই এনজাইমটার নাম হচ্ছে কি? গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেস। গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেস। আশা করি এনজাইমটার নাম বুঝছো। ঠিক আছে, চলো এটার একটু মেকানিজমটা দেখি। ভাইয়া প্রথমে আমি আঁকবো গ্লিসারলডিহাইড 3 ফসফেট। একটু খেয়াল রাখো, প্রথমে আঁকবো গ্লিসারলডিহাইড 3 ফসফেট। কিভাবে আঁকে? এটা একটা ট্রায়োস না? এটা কয়টা কার্বন? 3টা কার্বন না? তো প্রথমে আমাকে 3টা কার্বন দিতে হবে, 1টা 2টা 3টা। গ্লিসারলডিহাইড মানে এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে। অ্যালডিহাইড গ্রুপ জানো তো, CHO। দেখছো? CHO। ওকে, দেন এখানে OH দাও, এখানে হাইড্রোজেন দাও। এখানে কয়টা হাত খালি? 3টা হাত না? তো 3টা হাত ফিল আপ করবে এই 2টা হাত, 2টা হাইড্রোজেন ফিল আপ করবে, আর একটা হাত OH ফিল আপ করবে। হয়ে গেল আমাদের গ্লিসারলডিহাইড। এটার নাম হচ্ছে গ্লিসারলডিহাইড, নট 3 ফসফেট। 3 ফসফেট মানে হচ্ছে 3 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত হবে। তাহলে বলো তো 3 নাম্বার কার্বন কোনটা? এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। এই দেখো 3 নাম্বার কার্বনে একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে। কিভাবে? এই হাইড্রোজেনটা বাদ দিয়ে দাও, এই হাইড্রোজেনটা বাদ দিয়ে দাও, আর এখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত করে দাও। দেখছো? এটাই হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এটাই হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। দেখো গ্লিসারলডিহাইড 3 মানে 3 নাম্বার কার্বন ফসফেট। এবার কিভাবে গ্লিসারলডিহাইড 3 ফসফেটটা 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হয় এটা দেখো। আচ্ছা, এখানে 3 নাম্বার কার্বনের ফসফেট ছিল, আছে। এখানে আবার 1 নাম্বার কার্বনে একটা ফসফেট আছে। কয় নাম্বার কার্বনে? 1 নাম্বার। তাহলে 1 নাম্বার কোনটা ভাইয়া বলো তো? এটা হচ্ছে 1 নাম্বার। দেখো ভালো করি, এটা হচ্ছে 1 নাম্বার। তার মানে 1 নাম্বার কার্বনে আরেকটা ফসফেট গ্রুপ আসবে। তাহলে দাও ভাইয়া, 1 নাম্বার কার্বনের ফসফেট গ্রুপটা কোথায় দিবা? এখানে যে হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটা বাদ দাও, এই হাইড্রোজেনের বাদ দিয়ে একটা ফসফেট গ্রুপ নিয়ে আসো। তাহলে আমি আনতেছি এই একটা ফসফেট গ্রুপ। দেখছো ভাইয়া? এটাই হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন এটার নাম হবে কি? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখছো? 1 নাম্বার কার্বনের ফসফেট, 3 নাম্বার কার্বনের ফসফেট। নাম হয়, হাইড্রোজেনটা বাদ দিয়ে দিছি না? এখানে যে হাইড্রোজেনটা দিয়ে দিছি, এটা হাইড্রোজেনটা NAD+ সাথে কি হয়েছে? যুক্ত হয়ে NADH তৈরি করে ফেলছে। দেখছো? ওই যে এখানে হাইড্রোজেনটা বাদ দিছি, হাইড্রোজেনটা কার সাথে যুক্ত হয়েছে? NAD+ এর সাথে NADH তৈরি করেছে। হাইড্রোজেনটা কি কোন জায়গা থেকে বাদ দিছি? দেখছো? 1 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেনটা বাদ দিয়ে ফসফেট গ্রুপ অ্যাড করে দিছি। এটাই হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। বুঝছো? পরবর্তী স্টেপে চলো, পরবর্তী স্টেপে চলো। যারা বুঝো নাই বলো। এটা আমি মুছতেছি না, কারণ এই জায়গায় আমাদের ফাংশন আছে। এটা আমি মুছতেছি না এখন, এই জায়গায় এটাকে আমি বারবার একটু মডিফাই করব। ঠিক আছে? তাহলে আমার কাজটা সুবিধা হবে। এবার আসো, এখানে ছিল কি? 1,3 বিসফসফো, ভাই সংক্ষেপে লিখতেছি, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন কি হবে জানো? এখন যেটা হবে সেটা হচ্ছে 1,3 বিসফসফো, এটা একটা উভমুখী বিক্রিয়া। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটা কনভার্ট হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে। একটু ভালো করে খেয়াল করো, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটা এটা একটা উভমুখী বিক্রিয়া। এখানে আবার কি হবে? 3 ফসফো, ভাই সংক্ষেপে লিখতেছি, ফসফোগ্লিসারিক অ্যাসিড। বুঝতে পারবা তোমরা? এখন একটু হাইয়ারে পড়ো, এত বুঝাইতে হয় না, না? ফসফোগ্লিসারিক অ্যাসিড,
ছিল কি 1 3 বিসফসফোগ্লিসারিক হয়ে গেছে কি জাস্ট 3 তার মানে হচ্ছে এখানে যে 1 নাম্বার কার্বনটা আছে এই 1 নাম্বার কার্বনের যে ফসফেট গ্রুপটা আছে এটা গায়েব হয়ে গেছে এটা কি হয়ে গেছে গায়েব না বলি না এটা কি হয়ে গেছে গায়েব হয়ে গেছে এখন ধরো এইখানে যে ফসফেটটা ছিল 1 নাম্বার কার্বনে এটা যদি গায়েব হয়ে যায় এটা কি করবে এটা ADP এর সাথে ওই ফসফেটটা যুক্ত হবে ADP নাম কি ADP এখানে যে ফসফেটটা ছিল এটা ADP এর সাথে যুক্ত হবে এই যে ফসফেটটা যুক্ত হলো দেখলা যুক্ত হয়ে তৈরি করবে ATP সর্বপ্রথম একটা ATP আমরা তৈরি করলাম এই ফার্স্ট একটা ATP কি করলাম তৈরি করলাম কোন স্টেজে এটা হচ্ছে আমাদের লাভ এটা হচ্ছে কি আমাদের লাভ এটা কি আমাদের কি লাভ সর্বপ্রথম এখানে আমরা একটা লাভ পাইলাম এর আগে দুইটা খরচ করছি এখানে একটা কি পাইছি লাভ পাইছি ঠিক আছে আচ্ছা দেখো ভালো করে খেয়াল করো একটু ঠিক আছে আচ্ছা গেল এখন প্রশ্ন হচ্ছে এখানে এনজাইমটার নাম কি হবে ভাইয়া এটা মেকানিজমটা আমি বুঝাবো আচ্ছা আগে মেকানিজমটা বুঝিয়ে দিই দেখো এনজাইমটা বলতেছি পরে 1 নাম্বার কার্বন থেকে ফসফেটটা গেছে গা 1 নাম্বার কার্বন কোনটা খুঁজো এই 1 নাম্বার কার্বন দেখো এটা মুছে নিয়ে যে ভালো হয়েছে না 1 নাম্বার কার্বনটা দেখো এই ফসফেট গ্রুপটা দেখছো এই 1 নাম্বার কার্বনটা গায়েব হয়েছে না এই 1 নাম্বার কার্বন থেকে ফসফেটটা বাদ দিয়ে দাও দেখো আমি বাদ দিয়ে দিচ্ছি দেখছো ওটা রেখে দিবা ফসফেটটা কি করলাম বাদ দিয়ে দিলাম তাহলে এখানে এটা হবে CO মাইনাস দেখছো ফসফেট গ্রুপটা কি করে দিছি বাদ দিয়ে দিছি কি করলাম ফসফেট গ্রুপটা একটা রেখে দিবা ফসফেট গ্রুপটা বাদ দিয়ে দিছি এটাই হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ওই যে বাদ হওয়া ফসফেটটা ওইটা ADP এর সাথে যুক্ত হয়ে প্রথম আমাদেরকে একটা ATP তৈরি করে দিল দেখছো বাদ হয়ে গেছে যে এখানে O মাইনাস না এখানে একটা হাইড্রোজেন অ্যাড করে দিতে পারো এখানে একটা O মাইনাস তো তুমি চাইলে O মাইনাসটা কার সাথে যুক্ত হবে হাইড্রোজেনের সাথে তো এটাকে OH করে দিতে পারো এটাকে কি একটা হাইড্রোজেনটা অ্যাড করে এখানে OH লিখে দিতে পারো বুঝতে পারছো এটা হচ্ছে 3 এখন এটা হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা হচ্ছে মেকানিজম 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বুঝছো না এখানে যে এনজাইমটা কাজ করবে এটার নাম কি হবে নাম দেখো ভাইয়া ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস কেন ATP আমি বলছি ATP কথাটা যেখানে থাকবে ওইটার জন্য যে এনজাইমটা কাজ করবে ওটার নাম হবে কাইনেস তাহলে এটার নাম কি এই এনজাইমটার নাম হচ্ছে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস এনজাইম ওই এনজাইমটার নাম হচ্ছে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস এনজাইম মজা না ভাইয়া আগে তোমরা কিভাবে পড়ছো আমি জানি না বাট আমি আশা করতেছি তোমরা এই মেকানিজমটা বুঝতেছো এবং এগুলো মুখস্থ করে কিছু নাই এনজাইমের নামগুলো মুখস্থ করে কিছু নেই এখান থেকে বলতে পারবা ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস কেন ATP কাইনেস এই প্রথম আমরা একটা ATP পাইলাম এবার আসো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা কি হবে নেক্সট স্টেপ আসো আমরা আস্তে আস্তে পাইরুভিক অ্যাসিড পাই যাচ্ছি একটু দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা এখানে একটা উভমুখী বিক্রিয়া হবে এবার এটা হয়ে যাবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা কি হয়ে যাবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড ভাইয়া কি করলেন এটা ম্যাজিক করলেন নাকি ভাইয়া কি করলেন 3 কে 2 বানিয়ে দিলেন সম্ভব নাকি কি রে ভাই জীবনে পড়ছো নাকি 3 কে 2 করা যায় কখনো কি 3 কে 2 করা যায় কি ম্যাজিক করলেন যে 3 টা 2 হয়ে গেছে সবগুলো তো ঠিক আছে কি ম্যাজিক করলেন 3 টা 2 হয়ে গেলে ভাই ম্যাজিকটা এখানে না ম্যাজিকটা হচ্ছে এখানে ভাই ম্যাজিকটা এখানে না ম্যাজিকটা হচ্ছে এই জায়গায় আচ্ছা আমাকে বলো তো 3 নাম্বার কার্বনের ফসফেট গ্রুপটা আছে না ফসফেট গ্রুপটা কয় নাম্বার কার্বন আছে 3 নাম্বার না তুমি কি করবা জানো তুমি 3 নাম্বার কার্বনের ফসফেট গ্রুপটা না দিয়ে এবার 2 নাম্বার কার্বনে দিবা কয় নাম্বারে এটা জাস্ট মুভ পজিশন চেঞ্জ করে দিবা এই ফসফেট গ্রুপটার পজিশন চেঞ্জ করে দিবা কিভাবে 3 নাম্বার কার্বনের ফসফেট গ্রুপটা না দিয়ে 2 নাম্বার কার্বনে দেওয়া দেখো আমি মুছে ফেলতেছি কিভাবে করতেছি দেখো আমি কিভাবে করতেছি একটু দাঁড়াও একটু দেখো হ্যাঁ কিভাবে করতেছি দেখো এই দেখো 3 নাম্বার কার্বনের ফসফেটটা মুছে দাও দেখো আমি কিভাবে বুঝতেছি এই 3 নাম্বার কার্বনের ফসফেটটা কি করলাম মুছে দিলাম
ঠিক আছে। এবার এখানে যে 2 নাম্বার কার্বনে OH আছে এখান থেকে হাইড্রোজেনটা বাদ দাও এবং বাদ দিয়ে এখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত করে দাও। জাস্ট আমরা কি করলাম, জাস্ট পজিশনটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, জাস্ট কি করলাম, পজিশনটা চেঞ্জ করে দিলাম। তাহলে এখানে ও দেখছো আগে ছিল কয় নাম্বার কার্বনে, এখানে একটা মাইনাস থাকে, আগে ছিল কয় নাম্বার কার্বনে 3 নাম্বার কার্বনে, এখন দিয়ে দিয়েছি 2 নাম্বার কার্বনে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফসফোগ্লিসারিক অ্যাসিড। দ্যাট মিন্স এখানে মিউটেশন করছে। মিউটেশন মানে কি ভাইয়া, একটা ওয়ার্ড হচ্ছে কি মিউটেশন। ভাইয়া মিউটেশন মানে হচ্ছে চেঞ্জ হওয়া, পজিশন চেঞ্জ হওয়া। তাই এখানে যে এনজাইমটা কাজ করবে এটার নাম হবে ফসফোগ্লিসারোমিউটেস। ফসফোগ্লিসারোমিউটেস। ভাইয়া মিউটেস কথাটা কোথা থেকে আসছে, মিউটেস কথাটা আসছে মিউটেশন থেকে। মিউটেশন মানে কি, মিউটেশন অর্থ চেঞ্জ হওয়া, পরিবর্তিত হওয়া। 3 নম্বরে ছিল, গেছে গা 2 নম্বরে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফসফোগ্লিসারো। কেন, ফসফো আছে গ্লিসারো আছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফসফোগ্লিসারোমিউটেস। ফসফোগ্লিসারোমিউটেস, আশা করি এটা বুঝছো। ওকে গেল 2 ফসফোগ্লিসারো গেল। ভাই এখানে জায়গা নাই, আমি একটু এটা উপরের দিকে লিখি, এগুলো বাদ দিয়ে দিই। তাহলে আমাদের 2 ফসফোগ্লিসারো পাই গেছি, এগুলো একটু বাদ দিয়ে দিই। কি কি পেয়ে গেছি, 2 ফসফোগ্লিসারো পেয়ে গেছি ভাইয়া। আমরা একটু শেষের পথে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড পেয়ে গেছি। এবার এখান থেকে কি হবে বলো তো, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমরা এখানে এটা উভমুখী রিঅ্যাকশন যেটা পাবো এটার নাম হচ্ছে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। বাই কি 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি পাচ্ছি, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ভাই এটা কেমনে সম্ভব, ছিল 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে গেল ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ভাই এটা তো কিছু বুঝলামই না, আগা মাথা কিছু বুঝলাম না। ইনল কি, ফসফো তো বুঝলাম ভাই, পাইরুভিক অ্যাসিড তাও বুঝলাম, ইনল কি ভাই, এই কথাটা মানে কি ভাই, ইনল এই কথাটা মানে কি ভাই? এটা মানে হচ্ছে কি জানো, এটা মানে হচ্ছে যে তোমার একটা মানে পানি বের হয়ে যাওয়া, পানি আকারে একটা জিনিস OH আর H মিলে পানি আকারে বের হয়ে যে একটা কম্পাউন্ড তৈরি করে ওইটাকে মূলত আমরা ইনল বলে থাকি। কি আকারে বের হয়ে, পানি বের হয়ে। ভাই তোমরা তো অর্গানিক কেমিস্ট্রি করো না, 9-10এও তো মোটামুটি অর্গানিক কেমিস্ট্রি পড়ছো, আর যারা এখন ইন্টার সেকেন্ড ইয়ারে আসো তারা তো অর্গানিক কেমিস্ট্রি পড়তেছো। ঠিক আছে, তো ওখানে কি হয় বলো তো, ওখানে কি হয়, যেমন অ্যালকোহল থেকে যখন অ্যালকিন হয় তখন পানি বের হয়ে যায়। পানি বের হয়ে গেলে অ্যালকোহলটা অ্যালকিনে কনভার্ট হয়, অ্যালকোহল কি OH থাকে, H আর OH মিলে পানি আকারে বের হয়ে যায়, এবং পানি আকারে বের হলে এখানে অ্যালকিন তৈরি হয়। পড়ছো না, এখানেও ঘটনা হয়, এখানেও সেরকম হয়। এখানে কি হবে, এখানেও পানি বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে, পানি। ভাইয়া বুঝি না কিভাবে হবে, এই যে এখান থেকে আমি বুঝাবো, এখানে বুঝাবো, এটা তো আমি মুছি নাই, এটা আমি বুঝাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পানি, এখানে যে এনজাইমটা কাজ করবে এটার নাম হচ্ছে ইনোলেস। এখানে যে এনজাইমটা কাজ করবে এটার নাম হচ্ছে ইনোলেস। ইনল যেহেতু আসছে, ইনলের জন্য যে এনজাইমটা কাজ করবে এটার নাম হবে ইনোলেস। ভাই একটু মেকানিজমটা বুঝাই দেন না, ভাই বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে দেখো কিভাবে হচ্ছে, পানি কিভাবে বেরোচ্ছে একটু দেখো। এখানে Hটা দেখো ভাইয়া, এখানে একটু Hটা দেখো, এখানে H আছে। আচ্ছা বলো তো এখানে O- আছে, এটা কি O- থাকবে, এখানে একটা হাইড্রোজেন এনে দাও না, কারণ হাইড্রোজেন প্লাসের সাথে O- বিক্রিয়া করে এটা OH হয়ে যাবে, তাই না? এই OH O- লিখতে পারো, অত OH আনতে হবে যেহেতু মেকানিজমটা বোঝার জন্য। এখানে যে OH-টা বাদ দিয়ে দাও, H আর OH মিলে তৈরি হবে পানি। কি রে, এটা তো সবাই বুঝছো, H আর OH মিলে কি তৈরি হবে, পানি। দেখছো পানি বের হয়ে গেছে না? এখন তাহলে ঘটনা কি হবে দেখো তো, H বাদ দিয়ে দাও, OH-ও বাদ দিয়ে দাও, তাহলে পানি বের হয়ে গেল। ভাই ডাবল বন্ড কই, অ্যালকিনে তো ডাবল বন্ড থাকে, এখানে ডাবল বন্ড দিতে হবে না? এখানে একটা হাত খালি আছে, এখানে একটা হাত খালি আছে, 2টা হাত মিলে একটা বন্ড হয়ে যাবে। এই যে ডাবল বন্ড, এই যে কি অ্যালকিন হয়ে গেল, এই যে ডাবল বন্ড, এখানে একটা হাত খালি ছিল, এখানে একটা হাত খালি ছিল, এই হাত 2টা একত্রিত হয়ে একটা বন্ড তৈরি হয়েছে। এটার নাম হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এটার নাম হচ্ছে ফসফোইনল
পাইরুবিক অ্যাসিড। কি রে ভাই বুঝছো? কারা এইটা বুঝে নাই? এবার আসো ফসফরিনাল পাইরুবিক অ্যাসিড থেকে কি হবে ভাইয়া? ফসফরিনাল পাইরুবিক অ্যাসিড থেকে হবে এখানে এটা সিঙ্গেল বন্ড হবে। এতক্ষণ তো ডাবল বন্ড পড়তেছি, লাস্টের দিকে একমুখী বিক্রিয়া হবে। এখান থেকে ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত বস্তু পাই যাব, নাম হচ্ছে পাইরুবিক অ্যাসিড। ভাইয়া আমাদের কাঙ্ক্ষিত বস্তু পেয়ে যাব, নাম হচ্ছে পাইরুবিক। এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল। কি ভাই? পাইরুবিক অ্যাসিডটা আমাদের উদ্দেশ্য ছিল। তাহলে কিভাবে ভাইয়া ফসফরিনাল, এখানে একটা ফসফেট গ্রুপ আছে, ভালো করে খেয়াল করো। এই ফসফেট গ্রুপটা বের হয়ে যাবে। এখানে একটা ফসফেট গ্রুপ আছে, ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে ফসফরিনাল পাইরুবিক অ্যাসিড। এই ফসফেট গ্রুপটা বের হবে, বের হয়ে এডিপির সাথে বিক্রিয়া করবে। তাহলে এডিপি এই ফসফেটটার সাথে বিক্রিয়া করে তৈরি করবে এটিপি। এখানে আমরা আরেকটা এটিপি পাবো। এর আগে আমরা একটা এটিপি পাইছি না, এই জায়গায় আরেকটা এটিপি পাবো। তাহলে কয়টা হইলো? ওখানে একটা, এখানে একটা। তাহলে কয়টা এটিপি পেলাম? দুইটাতে চারটা হয়ে যাবে। কিভাবে চারটা হবে ওটা বলবো। তাহলে এখানে একটা এটিপি, এর আগে একটা এটিপি। তাহলে এখানে যে এনজাইমটা কাজ করবে এটার নাম কি? এটিপি হলে কাইনেস। তাহলে এটার নাম হবে পাইরুবিক অ্যাসিড কাইনেস। এটার নাম হবে পাইরুবিক অ্যাসিড কাইনেস। এই এনজাইমটার নাম কি হবে? পাইরুবিক অ্যাসিড কাইনেস। এটাই আমাদের কাঙ্ক্ষিত বস্তু পাইরুবিক অ্যাসিড। এই জায়গায় গিয়ে গ্লাইকোলাইসিস শেষ হয়ে যাবে। এই জায়গায় গিয়ে গ্লাইকোলাইসিস। এখন মেকানিজমটা বুঝিয়ে দিই কিভাবে পাইরুবিক অ্যাসিড হচ্ছে। দেখো, এই ফসফেট গ্রুপটা বাদ দিয়ে দাও। এই ফসফেট গ্রুপটা বের হয়ে যাবে না, এটিপির সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করবে না। তাহলে এটা বাদ দাও। সবসময় মাথায় রাখবা, এখানে যে ওটা থাকবে এটাকে বাদ দিবা না। আমরা যখন ফসফেটটা বাদ দিই, ধর এখানে যে ওটা থাকে, ওটা আগে থেকে ছিল, তাই এটা আমরা বাদ দিব না। ওটা বাদ দিবা, যেভাবে বাদ দাও। এর আগে আমরা এভাবে করছি, ওটা বাদ দিবা না। এখন বলো তো ভাইয়া, সি এর সাথে ও কি কখনো এভাবে থাকে? সি এর সাথে ও কি কখনো সিঙ্গেল বন্ড থাকে? কি রে, সি এর সাথে ও কখনো সিঙ্গেল বন্ড থাকে না। তাহলে এখানে আরেকটা বন্ড দিতে হবে, ডাবল বন্ড। এখন ভাইয়া প্রশ্ন করতে পারো, এখানে যদি ডাবল বন্ড দিই ভাইয়া, এই কার্বনের তো যোজনী পাস হয়ে যায়। কিভাবে? 1 2 3 4 5। ভাইয়া এই কার্বনের তো যোজনী পাস হয়ে যায়। কিভাবে? 1 2 3 4 5। তাহলে সমস্যা না? তো সমস্যা কি? সমস্যা থাকলে সলভ করো। এখানে এই ডাবল বন্ডটা বাদ দাও। এই ডাবল বন্ডটা যদি বাদ দাও তাহলে কয়টা হাত খালি হবে? একটা হাত তো এখানে দিয়ে দাও, দিয়ে ওই হাতটা ফিল আপ করবে কে? হাইড্রোজেন। দেখছো, এখানে যে ডাবল বন্ডটা ছিল ওইটা বাদ দাও। ডাবল বন্ডটা বাদ দিলে একটা হাত খালি হয়ে যাবে, ওই হাতটা ফিল আপ করবে কে? একটা হাইড্রোজেন। তাহলে হয়ে গেল আমাদের পাইরুবিক অ্যাসিড, মানে হচ্ছে CH3। দেখো CH2H, CH3, CO, COOH হয়ে গেল। এটাই আমি শুরুতে লিখছিলাম, CH3 CO COOH। এটাই হচ্ছে আমাদের পাইরুবিক অ্যাসিড। ভাইয়া মেকানিজম সব বুঝাই দিছি, ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই জিনিসটা জীবনে বলবো না। মেকানিজম সব বুঝাই দিছি, কিভাবে হয় সব বুঝাই দিছি, ডিটেলস সব বুঝাই দিছি। বুঝছো? আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমি বলছিলাম প্রথমে যখন আমরা এদিকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট পাইছিলাম, এদিকে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট পাইছিলাম। এবার এটা এভাবে কনভার্ট হয়েছে। আমি বলছি এটা কনভার্ট হয়ে এখানে হবে। এটা যদি 3টা কার্বন হয়, এটাও 3টা কার্বন। আমি বলছিলাম এটা কনভার্ট হয়ে এখানে হবে। তাহলে আমাকে বলো, এখান থেকে তো আর কোনো রিয়েকশন আমি করি নাই। তাহলে এখানে এটা 3টা, তাহলে কয়টা? 6টা। তো নর্মালি আমি শুধু একটা দিয়ে করছি, এখান থেকে পাইছি। তো এটা হচ্ছে 2 মলিকুল। এটা থাকবে কত? 2 মলিকুল, মানে 2 অণু। কারণ কি? ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেটটা এখানে কনভার্ট হয়েছে। তাহলে আগে ছিল একটা, এখন হয়ে গেছে 2টা, 2 মলিকুল। তাহলে প্রথমে আমরা কি পাইছি? প্রথমে একটা NADH পাইছি। তোমরা একটু রিক্যাপ করো, মাথায় রাখো। প্রথমে আমরা একটা NADH পাইছিলাম, মনে আছে? একটা পাইছিলাম NADH। আর ATP কয়টা পাইছি? এদিকে একটা পাইছি, এর আরেকটা পাইছি। ভিডিওটা পজ করে দেখবা, ভিডিওটা মানে আগে পরে করে দেখবা। এদিকে একটা ATP পাইছিলাম, এর আগেও আরেকটা ATP পাইছিলাম। কয়টা ATP পাইছি? 2টা। শুধু একটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে আমি এটা পাইছি, কিন্তু গ্লিসারলডিহাইড ফসফেট 2টা থাকবে, কারণ এটা এখানে কনভার্ট হয়েছে। তাহলে এটা NADH হবে কয়টা? 2টা। ATP হয় কয়টা?
4টা। তার মানে এই গ্লাইকোলাইসিস ফেজে আমরা 2টা NADH পাই, 4টা ATP পাই। এগুলো হচ্ছে আমাদের লাভ, এগুলো হচ্ছে কি আমাদের লাভ। কিন্তু মনে আছে শুরুর দিকে আমরা 2টা ATP খরচ করছি, শুরুর দিকে একদম প্রথম 2টা স্টেপে 2টা ATP কি করছি, খরচ করছি, 2টা ATP কি করছি, খরচ করছি ভাইয়া। তাহলে তুমি তো লাভ করছি 4টা, খরচ করছি 2টা, তাহলে মোট লাভ কয়টা হয়েছে? তাহলে আমাদের মোট লাভ হয়েছে কয়টা? 4 বিয়োগ 2। তাহলে টোটাল আমাদের লাভ হচ্ছে 2টা NADH, 2টা ATP। এটাই হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিসে টোটাল তৈরিকৃত শক্তি। এই NADHটা পরে ক্র্যাফট সাইকেলে যাবে, NADHটা পরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে ATPতে কনভার্ট হবে। তাহলে এটা হচ্ছে আমাদের লাভ, এনার্জি। বুঝছো? চলো আমরা একটু টেকনিকটা ফলো করি। চলো আমি প্রথমে তোমাদেরকে একটা গল্প বলি। চলো, তুমি আর তোমার বন্ধু, তুমি এবং তোমার বন্ধু, বা এভাবে চিন্তা করো যে তোমার বন্ধুকে তুমি কি করলা, বাসায় দাওয়াত দিলা, বা বাসায় ঘুরতে আসার জন্য দাওয়াত দিলা তোমার বন্ধুকে। ওকে, তো তোমার বাসায় কে থাকে? তোমার বাসায় বাবা মা বাড়িতে নাই, যার কারণে বন্ধুকে ডাকছো। বাবা মা বাড়িতে নাই, যার কারণে বন্ধুকে ডাকছো। কিন্তু বাড়িতে তোমার দাদা আছে, বাড়িতে তোমার দাদা আছে, এবং তোমার দাদা খুব ভালো ভালো রান্না করতে পারে। তোমার দাদা কি খুব ভালো ভালো রান্না করতে পারে। তো তুমি তোমার বন্ধুকে দাদার উদ্দেশ্যে বলতেছ একটা কথা বলবা, তুমি তোমার বন্ধুকে তোমার দাদার নামে কিছু একটা বলবা। কি বলবা? আমি লিখতেছি, আমি লাইনটা লিখবো, তোমরা কমেন্টে এটা প্র্যাকটিস করবা প্লিজ। আমি যখন যে লাইনটা লিখবো ওটা কমেন্টে প্র্যাকটিস করবো, আমি সবার কমেন্ট চেক করবো, ঠিক আছে? তাহলে আমি একটা লাইন লিখতেছি, এটা তোমরা কমেন্টেও লিখো, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? লাইনটা একটু দেখো, লাইনটা একটু দেখো। গ্রেট গ্র্যান্ডপা ফ্র্যাঙ্কলিন, দাদার নাম কি? দাদার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন। ভাই ইংলিশে লিখতেছি কারণ সব কিছু তো আমি ইংরেজিতেই লিখি, তাই না? ওখানে তো সব কিছু ইংরেজিতেই লিখছি। গ্রেট তোমার দাদা, গ্র্যান্ডপা মানে কি? তোমার দাদা। তোমার দাদাকে উদ্দেশ্য করে তুমি তোমার বন্ধুকে বলতেছ গ্রেট গ্র্যান্ডপা, তোমার দাদার নাম হচ্ছে কি? ফ্র্যাঙ্কলিন। ডিড গো বাই পিকিং, কমেন্ট করো, কমেন্ট এগুলো লিখো, প্র্যাকটিস হয়ে যাবে। ডিড গো বাই পিকিং পাম্পকিনস, কমেন্ট করো, প্র্যাকটিস হয়ে যাবে। পিকিং পাম্পকিনস, প্রিপেয়ার পাইস। এই ওয়ার্ডটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। কি রে? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। জীবনে বুঝছো এই ওয়ার্ডটা? তা এমনভাবে পড়বো যাতে এই ওয়ার্ডটা না পড়ো। এটা একটা কবিতা মনে করো, এটা একটা কবিতা মনে করো। টুইঙ্কেল টুইঙ্কেল যেভাবে সারা জীবন ভুলে নাই, এখনো এটা ভুলতে পারবা না। গ্রেট গ্র্যান্ডপা ফ্র্যাঙ্কলিন, কমেন্ট করো। ফ্র্যাঙ্কলিন ডিড গো বাই পিকিং পাম্পকিনস, প্রিপেয়ার পাইস। এখন এই ওয়ার্ডটা যে মনে রাখতে পারবে সে সিরিয়ালটা মনে রাখতে পারে। চলো সিরিয়ালটা একটু দেখা দিই। প্রথমে জি দিয়ে কি বুঝায়? আমি কালো করে দিচ্ছি। জি দিয়ে বুঝায় গ্লুকোজ। ভাই লিখে দিচ্ছি না, জি দিয়ে মানে হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে? এখানে জি দিয়ে মানে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। তোমরা জানো গ্লুকোজ থেকে কি হয়? গ্লুকোজ 6 ফসফেট হয়। দেখো জি গ্লুকোজ, এটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে গ্লুকোজ। লিখে ফেলো, খাতায় লিখে ফেলো, তাহলে আমার লিখার দরকার নাই, বা পরবর্তীতে ভিডিওটা দেখে আবার লিখতে পারবা। এখানে জি দিয়ে বোঝাচ্ছে গ্লুকোজ, এখানে জি দিয়ে বোঝাচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, ঠিক আছে? দেন এখানকার এফ দিয়ে বোঝাচ্ছে কি? এখানকার এফ দিয়ে বোঝাচ্ছে গ্লুকোজ 6 ফসফেট থেকে কি হয়? ফ্রুক্টোজ 6 ফসফেট। দ্যাট মিনস এটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, এ এফ। এটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, দেন হয় ফ্রুক্টোজ 6 ফসফেট। ওকে, আবার এফ, এখানকার এফটা কি বোঝাচ্ছে? এখানকার এফটা বোঝাচ্ছে হচ্ছে ফ্রুক্টোজ X6 বিসফসফেট। তোমরা জানো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি হয়? ফ্রুক্টোজ X6 বিসফসফেট হয়। মনে আছে তো? 6 ফসফেট থেকে কি হয়? ফ্রুক্টোজ X6 বিসফসফেট। দেন এখানে ডি দিয়ে হবে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট। ডি দিয়ে হবে কি? ডাইহাইড্রক্সি, জানো তো এদিক দিয়ে হয় ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, এদিক দিয়ে হয় গ্লিসারিলডিহাইড 3 ফসফেট। মনে আছে?
এটা স্প্লিটিং হয় এদিক দিয়ে হয় ডাইহাইড্রোক্সি অ্যাসিডাম ফসফেট, এদিক দিয়ে গ্লিসারিলডিহাইড 3 ফসফেট। তাহলে এখানকার ডি দিয়ে বোঝাচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিডাম ফসফেট, আর এখানে জি দিয়ে বোঝাচ্ছে গ্লিসারিলডিহাইড 3 ফসফেট। এখান থেকে আর কোনো রিঅ্যাকশন হয় না, রিঅ্যাকশন হবে এই গ্লিসারিলডিহাইড 3 ফসফেট থেকে। আমি তো এটা বলে দিছি। বি দিয়ে হচ্ছে বিষ, বি দিয়ে কি বোঝায়? বি দিয়ে বোঝায় বিষ ফসফেট, মনে আছে? তাহলে গ্লিসারিলডিহাইড 3 ফসফেট থেকে হয় 1,3 বিষ ফসফোগ্লিসারিক অ্যাসিড, মনে আছে? গ্লিসারিলডিহাইড 3 ফসফেট থেকে হয় 1,3 বিষ ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? এখানকার পি দিয়ে কি বোঝাচ্ছে? 1,3 বিষ ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? এখানকার পি দিয়ে বোঝাচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3 বিষ ফসফোগ্লিসারিক অ্যাসিডের পর হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। অ্যাগেইন এটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এটা হচ্ছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে আরেকটা পি, এই পিটা হচ্ছে ফসফোইনল পাইরুবিক অ্যাসিড। এই পিটা হচ্ছে কি? ফসফোইনল পাইরুবিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 phosphoglyceric acid, phosphoenol pyruvic acid, and the last one is pyruvic acid. এটাই তো লাস্ট, and the last one is pyruvic acid. দেখছো ভাই, শুধুমাত্র একটা লাইন দেখে সিরিয়ালটা মনে রাখতে পারবা। সিরিয়ালটা মুখস্থ করার কিছু না, সিরিয়ালটা কি করতে পারবা? মনে রাখতে পারবা। আসো ভাইয়া, আপনি তো ভাই খুব কষ্ট করে এটা মনে রাখার টেকনিক দিয়ে দিলেন। ভাই এনজাইমগুলোর নামগুলো যদি একটু টেকনিকটা দিয়ে দিতেন তাহলে খুবই উপকৃত হইতাম আমরা। এনজাইমগুলোর নামটা ভাই আমরা মনে রাখতে পারি না। আমরা তো আপনি সিরিয়ালটা দিয়ে দিলেন, ঠিক আছে? চলো এনজাইমগুলোর নামগুলো মনে রাখার টেকনিক, চলো এটা তো সবার মুখস্থ হয়ে গেছে আশা করি। এবার আরেকটা গল্প বলি, মানে সেম গল্প বলি। এবার তোমার বন্ধু, এটা তুমি তোমার বন্ধুকে বলছো ভাই, তোমার বন্ধুকে বলছো। এবার তোমার বন্ধু বলতেছে, আর তোর দাদাকে এত কষ্ট দিচ্ছিস কেন? তোর দাদাকে এত কষ্ট দিচ্ছিস কেন? কুমড়া পেরে আনবে, কুমড়া পেরে আবার আমাদের জন্য কি করবে? কেক বানাবে, প্রেস্টিজ বানাবে, দরকার নাই। তো তোমার বন্ধু কি বলতেছে দেখো, তোমার বন্ধু তোমাকে কি বলতেছে দেখো, হেই হেই পিটার পার্কার, হেই পিটার পার্কার, পিটার পার্কার যারা স্পাইডারম্যান ছবিটা দেখছো, মনে আছে তো? ওর নাম কি ছিল স্পাইডারম্যানের? পিটার পার্কার ছিল না? আচ্ছা, তো তোমার নাম হচ্ছে পিটার পার্কার। কি হে পিটার, এটা কে বলতেছে? তোমার বন্ধু বলতেছে, হে পিটার পার্কার, আর ইউ টিজিং গ্র্যান্ডপা, আর ইউ টিজিং ইউর গ্র্যান্ডপা? বলতেছে তুমি কি তোমার গ্র্যান্ডপাকে কি করতেছ? টিজ করতেছ? দরকার নাই, প্লিজ প্রিপেয়ার এগ পুডিং, প্লিজ প্রিপেয়ার। তুমি তোমার বন্ধু দাদাকে বলতেছে প্রেস্টিজ কেক এগুলো বানার দরকার নাই, আপনি আমার জন্য এগ পুডিং বানালেই চলবে, আপনি আমার জন্য এগ পুডিং বানালেই চলবে। তাহলে তোমার বন্ধু তোমাকে বলতেছে কি, হেই পিটার পার্কার, তুমি হচ্ছে পিটার পার্কার, হেই পিটার পার্কার, আর ইউ টিজিং ইউর গ্র্যান্ডপা? তুমি তোমার গ্র্যান্ডপাকে টিজ করতেছ। এবার গ্র্যান্ডপাকে বলতেছ দাদা দরকার নাই, আপনি আমার জন্য এগ পুডিং বানান। কি বানান? এগ পুডিং, চলবে, এত কষ্ট করে কেক টেক বানানোর দরকার নাই। এবার আসো কিভাবে এটা দিয়ে তুমি এনজাইমের নাম মনে রাখতে পারবা। চলো এনজাইমের নাম, এখানে এইচ দিয়ে বোঝাচ্ছে হেক্সোকাইনেস, লিখে ফেলো, খাতায় লিখে ফেলো। এখানে এইচ দিয়ে বোঝাচ্ছে হেক্সোকাইনেস। এখানে এইচ দিয়ে কি বোঝায়? এইচ দিয়ে বোঝায় হেক্সোকাইনেস, মনে আছে? সবার প্রথম যে এনজাইমটা কাজ করছে ওটার নাম হচ্ছে হেক্সোকাইনেস। এখানকার পি দিয়ে বোঝাচ্ছে, আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, এটা হচ্ছে হেক্সোকাইনেস। পি দিয়ে কি বোঝায় ভাইয়া, মনে আছে কি না? পি দিয়ে বোঝায় ফসফোগ্লুকোকাইনেস। পি দিয়ে কি বোঝায়? ফসফোগ্লুকোকাইনেস, পি। আবার পি দিয়ে কি বোঝায়? পি দিয়ে বোঝায় ফসফোফ্রুক্টোকাইনেস। আবার পি দিয়ে কি বোঝায়? নেক্সট যে এনজাইমটা আসবে এটার নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেস। এখানে এ আছে, নেক্সট যে এনজাইমটা আসবে এটার নাম হচ্ছে অ্যালডোস। যে নেক্সট যে এনজাইমটা আসবে এখানে এ আছে, এ দিয়ে আসবে কি? অ্যালডোস। এখানে ইউটা দরকার নাই, ঠিক আছে? ইউটা এমনি মাথায় রাখো এভাবে, ব্র্যাকেটে ইউ আর কি। এখানে টি দিয়ে কি আসবে মনে আছে? টি দিয়ে হচ্ছে ট্রায়োস ফসফেট আইসোমারেস, আমি লিখে দিয়েছিলাম।
ট্রায়োস ফসফেট আইসোমারেজ। এখানকার জি দিয়ে কি বোঝাচ্ছে? জি দিয়ে বোঝাচ্ছে গ্লিসারেলডিহাইড 3 ফসফেট কাইনেস। গ্লিসারেলডিহাইড 3 ফসফেট কাইনেস, মনে আছে নামগুলা? সরি, ডিহাইড্রোজিনেস। কি? ডিহাইড্রোজিনেস। এই যে এখানকার জি, এখানকার জি, জি দিয়ে বোঝাচ্ছে গ্লিসারেলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেস। এখানকার পি দিয়ে কি বুঝাবে? এখানকার পি দিয়ে কি বোঝাচ্ছে? ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। এখানকার পি দিয়ে বোঝাবে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। এখানকার ই দিয়ে হবে অ্যানোলেস, মনে আছে? ইনোলেস, মনে আছে? ইনোলেস। আর লাস্টে, সবার লাস্টে এখানকার পি দিয়ে হবে পাইরুবিক অ্যাসিড কাইনেস। পি দিয়ে হবে পাইরুবিক অ্যাসিড কাইনেস। তাহলে এখানে সিরিয়ালিটি মেনটেন করতে পারবা। এই সেন্টেন্সটা মুখস্থ রেখে, মাথায় রেখে তুমি, এটা হচ্ছে সিরিয়াল, আমি সিরিয়ালটা দিয়ে দিছি, এটার পর এটা আসবে, এটার পর এটা আসবে, এটার পর এটা আসবে। এই গল্পটা মাথায় রেখে তোমরা কি করতে পারো? এই জিনিসটা কি করতে পারো? মাথায় রাখতে পারো। দেখছো দুইটা গল্প, একটা হচ্ছে Great Grandpa Frank Franklin did go by picking pumpkins, prepare pies, and the next one is, Hey Peter Parker, are you teasing your grandpa? Please prepare egg pudding, grandpa. এভাবে এটা হচ্ছে এনজাইম মনে রাখার জন্য। আর এর আগেরটা দিছি স্টেপগুলা, যে কম্পাউন্ডগুলো তৈরি হয় ওগুলো মনে রাখার জন্য। আশা করি আমার এই রেসপিরেশনের ক্লাসটাতে যে গ্লাইকোলাইসিসটা যে আমি পড়াইছি, এই গ্লাইকোলাইসিসের যে মেকানিজমগুলো আমি পড়াইছি, এগুলো তোমরা বুঝছো এবং গ্লাইকোলাইসিস পুরো জিনিসটা কি করতে পারছো, বুঝতে পারছো উইথ ডিটেলস অ্যান্ড উইথ মেকানিজম। ঠিক আছে, তাহলে আজকে অনেক সময় নিয়ে ফেলছি ভাইয়া, আজকে এতটুকু। নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্রেবস সাইকেল।